আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমাদের ফ্রি যে লাইভ ক্লাস, অর্থাৎ আমাদের যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো চলমান আছে, সেই ওয়ান শট এমসিকিউ ক্লাসের আজকে 13 নম্বর লেকচার। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আশা করছি ক্লাসে আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। এবং এই যে একটা চ্যাপ্টার উৎপাদন ব্যয় বিবরণী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবাই আশা করছি শেষ পর্যন্ত থাকবো এবং ক্লাসটা মনোযোগ সহকারে করব। তার পূর্বে যে কাজটা সবাইকে করতে হবে, লাইভটা একটু সবাইকে শেয়ার করে দিতে হবে। প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করে দিই, যাতে করে আমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারি। হ্যাঁ, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। বাকিরা আমরা সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেই। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সবাই যার যার জায়গা থেকে, ক্লাসগুলো আমরা প্রত্যেক দিন নেওয়ার চেষ্টা করতেছি এবং প্রত্যেক দিন ক্লাস করতে হলে আপনাদের তো একটু কন্ট্রিবিউশন থাকা দরকার। সবাই একটু শুরুতে শেয়ার করে দেন, আমরা ফার্স্ট ক্লাস শুরু করব একেবারে। ঠিক আছে, দ্রুত শুরু করব, দ্রুত শেষ করব। আর সবাই আমরা দ্রুত লাইভটা শেয়ার করে দেই। আজকের ক্লাসটাতে যারা স্পেশালি এইচএসসি এর স্টুডেন্ট আছো, তোমাদের দেখা যাবে যে একটা ক্লাসের মাধ্যমে তোমার সিকিউ এবং এমসিকিউ দুইটাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মানে উৎপাদন বা বিবরণী বেসিক্যালি একটা বক্সের উপরে ডিপেন্ড করে। এই বক্সটা যদি কেউ ভালো করে শিখে ফেলতে পারে, তাহলে তার কিন্তু আর এই চ্যাপ্টারে আটকানোর কোনো জায়গা নাই, মানে সুযোগ নাই আটকানোর আর কি। তো সেই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই প্লিজ কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেই। তাসলিমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। সবাই প্লিজ একটু শেয়ার করে দিই। আমরা শুরুতেই চাই সবাই যুক্ত হয়ে যাক ক্লাসে। আমরা ক্লাস আলোচনা শুরু করে দিব। প্রথমে আজকের ক্লাসে আমরা যেটা করব, অন্যান্য দিনের মতো আমরা ডিরেক্ট এমসিকিউ প্র্যাকটিস করব না। আজকে আমরা প্রথমে আপনাদেরকে নিয়মগুলো শিখাবো। নিয়মগুলো শিখানোর পরে পুরো বক্সটা আলোচনা করা শেষ হলে তারপরে আমরা এমসিকিউ করা শুরু করবো। ঠিক আছে, আমি একটু আমার গ্রুপে একটু শেয়ার করে দিই, আমাকে আর 1 মিনিট সময় দেন প্লিজ। আপনারা একটু শেয়ার করে দেন, লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে দেন, যাতে করে সবাই নোটিফিকেশন পেয়ে যায় ক্লাসের। আমরা এর আগের ক্লাসগুলো করছি, যারা যুক্ত হয়েছে এখানে এইচএসসি 26 ব্যাচের কারা কারা আছেন? এইচএসসি 26 ব্যাচের কারা কারা আছেন একটু কমেন্টে জানান তো আমাকে। এইচএসসি 26 ব্যাচের কারা কারা আছেন? আজকে কিন্তু উপস্থিতি বাড়তেছে না কেন? সবাই কিন্তু শেয়ার করিনি আমরা। সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিই সবাই, এবং সবাই লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে দেয়। এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো আজকে, এই চ্যাপ্টারটা কিন্তু বারবারই বলতেছে, এটা এইচএসসি এডমিশন এবং হচ্ছে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন সবার জন্য গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যয় বিবরণী চ্যাপ্টারটা, তাই না? এটা সবার জন্য গুরুত্বপূর্ণ এবং ইনশাল্লাহ আমরা একেবারে বেসিক জায়গাটা টাচ করে করে সামনের দিকে আগাবো। সবাই প্লিজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই লাইভটা শেয়ার করে দেন। আজকে আমরা 50+ স্টুডেন্ট চাই আমাদের লাইভে। আজকে আমরা 50+ স্টুডেন্ট চাই, সবাই শেয়ার করে দেন। আমরা আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। একটু কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসটা দেখছে আমাকে একটু কমেন্টে জানাইতে হবে। আসলে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসটা করছে আমাকে একটু কমেন্টে জানাই। মূলত আমরা উৎপাদন ব্যয় বিবরণী আলোচনা করবো আজকে। তার বেসিক জিনিসগুলো আমরা একটু শুরুতে দেখার চেষ্টা করব। একটু প্লিজ শেয়ার করে দেই। প্রিয় স্যার 12টা শেয়ার, অসংখ্য ধন্যবাদ। অরিজিৎ বণিক, হ্যাঁ একটু শেয়ার করে দিই সবাই, সবাই একটু শেয়ার করে দিই। আর সকল ফ্রি ক্লাসগুলো কোথায় পাবো? সকল ফ্রি ক্লাসগুলো আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এর আগে কিন্তু আমরা দ্রুত শুরু করেন। আশিকুর রহমান, ফাহিম, হ্যাঁ শুরু করছি ভাই, শুরু করছি। একটু ধৈর্য ধরেন, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, একটু শেয়ার করে দেন, যেমন তাড়াহুড়া করেন একটু শেয়ারও করে দেন। দেখেন, খেয়াল করেন আমরা কি করবো আজকে, উৎপাদন ব্যয় বিবরণী, তাই তো? উৎপাদন, একটা পণ্যের কি উৎপাদন করা, তাই না? উৎপাদন ব্যয় বিবরণী, আমরা উৎপাদন সংক্রান্ত যে ব্যয়গুলো আছে তার একটা বিবরণী তৈরি করবো মূলত আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা শাখা। হিসাব বিজ্ঞানের একটা কি
এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা শাখা। হিসাব বিজ্ঞান অনেকগুলো শাখার মধ্যে আর্থিক 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 হিসাব বিজ্ঞান, যেমন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলি, এরকম একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, কস্ট শিট যেটা পড়তেছি এটাকে ইংলিশে বলা হয় কস্ট শিট। ঠিক আছে। এফ এন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। একটু প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করবো। তো একটি পণ্য বা সেবার মোট ব্যয়, খেয়াল করেন, মোট ব্যয় বা ও বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য যে ব্যয় সংক্রান্ত তথ্য পর্যায়ক্রমে লিপিবদ্ধ করা হয় তাকে উৎপাদন বিবরণী বলা হয়। তাহলে আমাদের মূল কাজ কি করা বলেন তো? দুইটা বিষয় ফাইন্ড আউট করা। এটা হচ্ছে মোট ব্যয়, এবং সেই ব্যয়ের সাথে আমি কতটুকু মুনাফা করব সেটা যোগ করে আমি কি বের করব? বিক্রয় মূল্যটা বের করব। তাহলে আলটিমেটলি উৎপাদন বিবরণী প্রস্তুতের বিষয়টা আমরা কেন করব? যে মোট ব্যয়ের সাথে যে বিষয়গুলো মানে সম্পৃক্ত এবং বিক্রয়ের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে সেই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করে আমরা এই বিবরণীটা প্রস্তুত করব। এখন আসেন, তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানগুলো আসলে কি কি? মানে উৎপাদন ব্যয়, আমি বারবার বলছি, কার উৎপাদন ব্যয়? নরমালি পণ্য উৎপাদন ব্যয়, তাই তো? পণ্যের উৎপাদন ব্যয় আমরা বের করবো। একটা পণ্য উৎপাদন করতে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়, কি কি বিষয়গুলো আসে, সাধারণত সেই জিনিসগুলোও আমরা এখানে অন্তর্ভুক্ত করব। তাহলে পণ্য উৎপাদন করতে কি লাগবে? কাঁচামাল লাগবে। এবং কাঁচামালটা আবার কয় ধরনের কাঁচামাল? একটা প্রত্যক্ষ কাঁচামাল, একটা পরোক্ষ কাঁচামাল। মানে যেটা পণ্যের সাথে, মানে যেটা না হইলে, যে কাঁচামাল না হইলে পণ্য উৎপাদন করা সম্ভব না, সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, মানে লাগবেই। ঠিক আছে। যেমন কাপড় তৈরি করতে কি লাগবে বলেন তো? সুতা লাগবে, তাহলে সুতা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এরকম। তারপরে প্রত্যক্ষ শ্রম লাগবে, শ্রম বা মজুরি বলতে পারেন আপনারা, প্রত্যক্ষ শ্রম বা মজুরি। তারপরে প্রত্যক্ষ অন্যান্য আরো কিছু খরচ আছে। তারপরে আছে পরোক্ষ খরচ, যেগুলা সরাসরি পণ্যে, মানে হচ্ছে যেগুলা না থাকলে পণ্য উৎপাদন সম্ভব নয় এমন না, কিন্তু এগুলো থাকলে পণ্য উৎপাদনটা কি হয়? অনেকটাই স্মুথ হয়, অনেকটাই কি হয়? ইজি হয়, সহজ হয়। কথা বোঝা গেছে? সো পরোক্ষ কাঁচামাল কি কি? যেগুলো হচ্ছে নর্মালি পরোক্ষ সংক্রান্ত খরচ বা কারখানার পরোক্ষ খরচ, তারপরে অফিস ও প্রশাসনিক পরোক্ষ খরচ, তারপরে বিক্রয় বন্টন খরচ, এগুলো আমরা বিস্তারিত সামনের দিকে আলোচনা করব। সো উৎপাদন ব্যয়ের উপাদানগুলো জাস্ট আমরা একটু আলোচনা করলাম, যে এই বিষয়গুলো পণ্য উৎপাদন করতে প্রয়োজন হয়। একটা জিনিস খেয়াল করেন, এখানে এই বিষয়গুলো পণ্য উৎপাদন করতে প্রয়োজন হয়, কিন্তু শেষের দিকগুলো কিন্তু আবার পণ্য উৎপাদন করতে প্রয়োজন হয় না। এগুলো আবার কোথায় লাগবে? বিক্রয় বিতরণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে যাবে। এটা আবার আমরা সামনের দিকে আলোচনা করব। সো এই ব্যাপারটা আমরা একটু দেখলাম যে উৎপাদন ব্যয় বিবরণী কি, উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানগুলো আসলে কি কি। তারপর আসেন হচ্ছে এখানে কি বলা হয়েছে যে আমেরিকান পদ্ধতিতে উৎপাদন ব্যয় বিবরণীকে তিন ভাবে প্রস্তুত করা যায়: উৎপাদন ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, আয় বিবরণী। এটাও কিন্তু সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু এটাও আসে। ঠিক আছে, এটা সৃজনশীল প্রশ্নের মধ্যে আছে। আর উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী ঢুকে যাবে, মানে আমরা এই দুইটা একটা বক্সে শিখবো, আর এটা আমরা আলাদা একটা বক্সে শিখবো, কোনো সমস্যা নেই, আমরা ধীরে ধীরে এগুলা দেখবো। তো আসেন হচ্ছে, স্যার ক্লাসটি একটু সমস্যার মধ্যে পড়ে যাই। আচ্ছা, ওকে, প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে। আজকে কিন্তু উপস্থিতি খুবই কম, মন খারাপ হয়ে যাবে কিন্তু যদি ক্লাসে উপস্থিতি এত কম থাকে। তো এখন যে বক্সটা আমি পড়াবো ভালো করে খেয়াল করেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এই উৎপাদন বিবরণী টোটালি ডিপেন্ড করতেছে এই ছকটাকে কতটুকু ভালোভাবে মনে রাখতে পারবে। কথা বুঝেন? উৎপাদন ব্যয় বিবরণী কি? উৎপাদন ব্যয় বিবরণীর এই ছকটা যে যতটুকু ভালোভাবে মনে রাখতে পারবে তার জন্য উৎপাদন ব্যয় বিবরণী তত বেশি সহজ হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে উৎপাদন ব্যয় বিবরণী টোটালি ডিপেন্ড করতেছে এই বক্সটাকে কতটুকু ভালোভাবে আপনারা মনে রাখতে পারবেন। ঠিক আছে, তো বক্সটা আমি শুরু করতেছি। সাউন্ডটা আর একটু বাড়ালে ভালো হতো। সাউন্ড তো মনে হয় ঠিক থাকার কথা। সাউন্ডে কি কারো কোনো প্রবলেম আছে? অ্যাজ ইউজুয়াল প্রত্যেকদিন যেরকম সিস্টেম এরকমই তো নিচ্ছি। প্লিজ লাইভটা, এখনো বলতেছি, লাইভটা একটু শেয়ার করেন আপনারা। আজকে কিন্তু উপস্থিতি খুবই কম, একটু শেয়ার করে দেন। আর একটু বাড়ালে ভালো হয়, আর একটু বাড়ালে ভালো হয়। একটু বাড়তেছে না কেন তাহলে? ওকে, আশা করছি ঠিক হয়ে যাবে। আপনার ভলিউমটা একটু বাড়াই নিন। ওকে, তো খেয়াল করেন এই বক্সটাকে আমরা কয়েকটা ধাপে ধাপে, কয়েকটা ভাগে ভাগ করে করে শিখবো। ঠিক আছে, কয়েকটা ধাপে ধাপে ভাগ করে শিখবো। প্রথমে খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবো। ব্যাপারটা আপনি একটু
খেয়াল রাখবেন, ইনশাল্লাহ ব্যাপারগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। প্রথমে আসেন, আমরা একেবারে প্রথমে যে কাজটা করব, একেবারে শুরু করব হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ দিয়ে। কি শুরু করব? কাঁচামালের কি মজুদ দিয়ে? প্রারম্ভিক মজুদ দিয়ে। লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, আশা করছি দেখা যাওয়ার কথা। কাঁচামালের প্রারম্ভিক মজুদ আমরা মানে যেটা আমার আগে থেকে আমার কাছে আছে সেটার সাথে নতুন করে আমাকে যোগ করতে হবে কাঁচামাল ক্রয়। কি যোগ করতে হবে? কাঁচামাল ক্রয়। তাহলে খেয়াল করেন আমরা কি করলাম, প্রথমে আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ, আমাদের বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। খেয়াল করেন, এই বেসিক জিনিসটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামালের সাথে আমাকে যোগ করতে হবে, প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করতে হবে কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়, ঠিক আছে? প্রারম্ভিক কাঁচামালের সাথে কি যোগ করতে হবে? কাঁচামাল ক্রয়। এটার একটা নাম আছে, নামটা কেউ বলতে পারবো? খেয়াল করেন, ধরেন আপনার কাছে মাসের শুরুতে 5টা কলম আছে, এটা হচ্ছে গত মাসের থেকে 5টা কলম অব্যবহৃত অবস্থায় আপনার কাছে রয়ে গেছে, তাহলে এটা প্রারম্ভিক মজুদ শুরুতে আপনার কাছে আছে। আপনি আরো 10টা কলম কিনলেন, তাহলে টোটাল কলম হইলো কয়টা বলেন তো? 15টা। তাহলে সারা বছর সারা মাস ধরে মানে এই রানিং মাসটায় আপনি কয়টা কলম ব্যবহার করতে পারবেন? 15টা। আপনার কাছে ব্যবহারযোগ্য কলম আছে কয়টা? 15টা। কি যোগ্য? ব্যবহার যোগ্য। তাহলে আপনার কাছে যে কলমগুলো আগে থেকে ছিল, নতুন করে যেগুলো কিনছেন, টোটালটা মিলে হচ্ছে ব্যবহার যোগ্য। তাহলে আপনি কি বুঝতেছেন? প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যদি যোগ করেন তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা নাম হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল। কি? ব্যবহারযোগ্য কাঁচামাল। কি নাম? ব্যবহারযোগ্য কাঁচামাল। এগুলো একটু ছোট ছোট করে নোট ডাউন করে ফেলবেন। তাহলে ব্যবহারযোগ্য কাঁচামাল বের করার সূত্র কি? 1 নাম্বার পয়েন্ট খেয়াল করেন, আমার কাছে যা ছিল নতুন করে যা কিনছি এগুলো একসাথে করলেই আমি আমার ব্যবহারযোগ্য, অর্থাৎ আমি কতগুলো ব্যবহার করতে পারবো সেটা আমি এখানে পেয়ে যাব। ঠিক আছে? কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, পাশে আমি লিখতেছি। কিন্তু এখন আসেন, এর মধ্যেও কয়েকটা যদি কিন্তু থাকতে পারে। যদি কাঁচামাল ফেরত থাকে, এটা সাধারণত পাওয়া যাবে না, তবে নিচেরটা পাওয়া যেতে পারে। যেমন আগুনে বিনষ্ট পণ্য যদি থাকে, এগুলা ব্যতিক্রম, এক্সেপশনাল। সৃজনশীল প্রশ্ন উত্তর করতে গেলে এগুলা থাকতে পারে। ঠিক আছে? কি বললাম? যদি কাঁচামাল ফেরত থাকে তাহলে বাদ দিতে হবে, যদি বিনষ্ট কাঁচামাল থাকে তাহলে সেটাও বাদ দিতে হবে। আর যদি কি থাকে? কাঁচামালের পরিবহন খরচ, মানে যদি কোনো ক্রয় সংক্রান্ত খরচ থাকে সে খরচটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বেসিক জিনিসটা আমাকে একটু মনে রাখলে হবে যে 1 নাম্বার কাজে আমরা এই যে আমরা পাইছি ব্যবহারযোগ্য কাঁচামাল, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ। এটা বের করে সূত্র হচ্ছে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল করে যোগ করতে হবে। এটাই হচ্ছে আপনার মনে রাখার বিষয়। একটু এক্সট্রা কি মনে রাখবেন যে ফেরত থাকলে বাদ দিব, ফেরত থাকলে বাদ দিব, বিনষ্ট কাঁচামাল থাকলে বাদ দিতে হবে। বিনষ্ট মানে নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, আগুনে বিনষ্ট হওয়া, যেভাবে হোক এটা বাদ দিয়ে দিবেন। কারণ এটার ফলে যেমন আপনার 15টা কলম ছিল আপনার কাছে, এখন যদি দোকানদার আপনি 2টা কলম ফেরত দেন তাহলে কি আপনার ব্যবহারযোগ্য 15টা থাকবে না 13টা হয়ে যাবে? 13টা। এই 13টার মধ্যে যদি আবার একটা কলম ধরেন এটার হচ্ছে পিনটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটাকে ব্যবহার করতে পারবেন না, তাহলে এটাও বাদ দিতে হবে। তাইলে সহজ জিনিস, এগুলা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আর সর্বশেষ যোগ করতে হবে যদি পরিবহন খরচ থাকে, তবে এই জিনিসগুলা একেবারে এক্সেপশনাল, এগুলা দেখা যায় না। তাহলে আমাদের জানার বিষয়, মনে রাখার বিষয়, বুঝার বিষয় কি বলেন তো? যে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়টা যোগ করলেই হবে। তাহলে আমরা কি পেয়ে যাবো? ব্যবহারযোগ্য কাঁচামাল। এক্সেপশনটাও আপনাকে মনে রাখতে হবে। একেবারে সবকিছু আলোচনা করবো যা যা প্রয়োজন। আমি বারবার বলতেছি সিকিউ এমসিকিউ বোথ ক্লিয়ার হয়ে যাবে একটু ধৈর্য ধরে ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন। সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করুন। আজকে আমরা 42 স্টুডেন্ট এখন আমাদের সাথে যুক্ত আছে, আমরা চাই এটা 50 ক্রস করুক। ওকে, সো নেক্সট, তাহলে আমরা ব্যবহারযোগ্য কাঁচামাল পাই গেলাম। এখন আপনার কাছে ওই যে বললাম আপনার কাছে 15টা কলম ছিল, এগুলো ব্যবহারযোগ্য। এখন আপনি দেখলেন কি যে মাসের শেষে গিয়ে আপনার কাছে 3টা কলম রয়ে গেছে। মাসের শেষে গিয়ে আপনার কাছে কয়টা কলম রয়ে গেছে? মাসের শেষে গিয়ে আপনার কাছে 3টা কলম রয়ে গেছে। তাহলে একটা জিনিস আমাকে বলেন তো, আপনার কাছে 15টা কলম ছিল, সারা মাসের শেষে দেখা গেল 3টা কলম রয়ে গেছে, তাহলে আপনি ব্যবহার করে ফেলছেন কয়টা কলম? 12টা কলম না? সিম্পল জিনিস কিনা? 15টার মধ্যে আমার কাছে আছে কয়টা? 3টা, তাহলে 12টা আমি ব্যবহার করে ফেলছি। তাহলে যে 3টা আমার কাছে রয়ে গেল অব্যবহৃত অবস্থায়, এটাকে বলে সমাপনী মজুদ। তাহলে যে ব্যবহার করছি 12টা, এটা কিভাবে বের করছি? আমরা আমার কাছে যে টোটাল 15টা ছিল এখান থেকে 3টা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমি 12টা বের করছি। তাহলে ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে যদি আপনি সমাপনী কাঁচামালটা বাদ দিয়ে দেন, এই যে কাঁচামালের সমাপনী মজুদটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এটা হচ্ছে আপনার 2 নাম্বার স্টেপ। তাহলে 2 নাম্বার স্টেপে আমরা কি পাইলাম খেয়াল করেন। 2 নাম্বার স্টেপে আমরা পাচ্ছি ব্যবহৃত কাঁচামাল। 2 নাম্বার স্টেপে আমরা কি পাচ্ছি? ব্যবহৃত কাঁচামাল। প্রথম স্টেপে পাইছি আমরা ব্যবহারযোগ্য কাঁচামাল। ব্যবহারযোগ্য কাঁচামাল যোগ্য, এটা কিন্তু ব্যবহার করি নাই, যোগ্য, এটা ব্যবহার করা যাবে। তার থেকে সমাপনী কাঁচামালটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে যা পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল, সরি ব্যবহৃত কাঁচামাল।
তাহলে আমরা দুইটা স্টেপ কাউন্ট ডাউন করলাম, একটা ব্যবহারযোগ্য, একটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? সিকোয়েন্স 6 রেখে পিডিএফ দিব, কোনো সমস্যা নাই, দেওয়া হবে। এই পর্যন্ত কি বোঝা গেছে কিনা বলেন? কি বললাম যে আমরা কি কি জিনিস শিখলাম এখানে? বলেন ক্লিয়ার কিনা এই পর্যন্ত? আমি এই সাইডটাতে লিখবো, তাহলে আপনাদের নোট ডাউন করতে সুবিধা হবে। আমরা কি বললাম যে আমাদের প্রথম কাজ প্রারম্ভিক কাঁচামাল, তার সাথে যোগ করছি কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়, প্রারম্ভিক কাঁচামালের সাথে যদি আমরা কাঁচামাল ক্রয় যোগ করি, আমরা কি পাইছিলাম মনে আছে? ব্যবহারযোগ্য কাঁচামাল। কি পাইছি বলেন তো? ব্যবহারযোগ্য কাঁচামাল। ওকে, সো এটা ছিল আমাদের 1 নাম্বার স্টেপ। তার থেকে আমরা বাদ দিছি সমাপনী কাঁচামাল। কি বাদ দিছি? সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল বাদ দিছি। তাহলে সমাপনী কাঁচামাল বাদ দিয়ে আমরা যেটা পাইছি সেটার নাম কি? ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল। তাহলে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার স্টেপ? 2 নাম্বার স্টেপ। এখন এখান থেকে একটা জিনিস আপনাকে একটু জানতে হবে। এই ব্যবহৃত কাঁচামালের একটা নাম আছে। এই ব্যবহৃত কাঁচামালটার নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালটার নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালটার নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। এটা সবাইকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, মনে রাখেন। এই ব্যবহৃত কাঁচামালটার নাম হচ্ছে কি কাঁচামাল? প্রত্যক্ষ কাঁচামাল। আবার বলতেছি, ব্যবহৃত কাঁচামালটার নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। আপনি সাধারণত যে অঙ্কগুলো করবেন সেই অঙ্কে শুরুই হয় ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামাল দিয়ে। তাহলে কোনো অঙ্কে যদি ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া থাকে, তাহলে কি আমার উপরের এই অংশটা করার কোনো দরকার আছে? এটা করার কোনো দরকার নাই। যেহেতু এটা দেওয়া থাকবে, তখন এখান থেকে আমি কাজ শুরু করব। তাহলে ব্যবহৃত কাঁচামাল ডিরেক্ট বলা থাকতে পারে, আবার প্রত্যক্ষ কাঁচামালের কথাও বলা থাকতে পারে। প্রত্যক্ষ মানে যেটা আমি ব্যবহার করছি পণ্য উৎপাদনের জন্য, সেটাকে প্রত্যক্ষ কাঁচামাল বলা হচ্ছে। ওকে ওকে, তাহলে আমাদের 2 নাম্বার স্টেপ পর্যন্ত ডান। তাহলে এবার এই প্রত্যক্ষ কাঁচামালের সাথে যদি আমরা, খেয়াল করেন, এই প্রত্যক্ষ কাঁচামালের সাথে যদি আমরা দুইটা বিষয় যোগ করি, কি কি যোগ করি? 1 নাম্বার যদি যোগ করি প্রত্যক্ষ মজুরি। কি যোগ করি? প্রত্যক্ষ মজুরি। এই প্রত্যক্ষ মজুরি এটা না আমরা থাকতে পারে শ্রম থাকতে পারে। প্রত্যক্ষ মজুরি এটা কি নাম থাকতে পারে? প্রত্যক্ষ শ্রম নামে থাকতে পারে। কি থাকতে পারে? বোর্ড বই ও গাইড বই দেখুন পেয়ে যাবেন। হ্যাঁ, এটা নবম দশম শ্রেণীর অ্যাকাউন্টিং বইতে আছে, এটা এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আছে। তার মানে এটা এসএসসি স্টুডেন্ট যারা আছে তাদের লাগবে, এইচএসসি লাগবে, এডমিশনে লাগবে, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন স্কুল এবং কলেজ পড়ায় তাদের প্রত্যেকেরই লাগবে। ঠিক আছে, আজকের ক্লাসে উপস্থিতি কিন্তু গতকালকের তুলনায় কম। গতকালকে শুধু নিবন্ধনের জন্য ক্লাস নিতে অনেক পোলামেন্ট করে ক্লাস করছে। এইচএসসি 26-এর ছেলেপেলারা একটু মনে হয় সিরিয়াস না এখনো। প্লিজ সবাই একটু শেয়ার করে দিন। এবং তার সাথে যদি আমি যোগ করি আরেকটা বিষয়, হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ। খেয়াল করি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। প্রত্যক্ষ অন্যান্য খরচ। তাহলে কি কি যোগ করলাম একটু যদি খেয়াল করি, এই জায়গাটার মধ্যে আমরা যোগ করলাম হচ্ছে প্রত্যক্ষ, এখানে কি আছে? প্রত্যক্ষ কাঁচামাল। তারপরে যোগ করলাম হচ্ছে প্রত্যক্ষ মজুরি। তারপরে যোগ করলাম হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ। তাহলে একটা জিনিস কি খেয়াল করছি, তিনটা এন্ট্রির মধ্যে একটা কমন শব্দ আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তিনটা এন্ট্রির মধ্যে একটা কমন শব্দ কি? প্রত্যক্ষ। তাহলে এই প্রত্যক্ষ কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ। কয় নাম্বার স্টেপ? 3 নাম্বার। এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এটার নাম কি? মুখ্য ব্যয়। সো আপনারা এখানে লিখতে পারেন যারা খাতায় নোট ডাউন করতেছেন, এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। 3 নাম্বার স্টেপে আমরা যা পাইলাম এটার নাম কি? মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় বের করার সূত্র কি? আমরা যদি সংক্ষেপে বলি যে আমরা সকল প্রত্যক্ষ যোগ করলে মুখ্য ব্যয় পেয়ে যাবো। সংক্ষেপে ব্রেনে কি রাখবেন? সকল প্রত্যক্ষ যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যাবে। সকল প্রত্যক্ষ যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যাবে। ঠিক আছে, সকল প্রত্যক্ষ যোগ করলে কি পাওয়া যাবে? মুখ্য ব্যয় পাওয়া যাবে। স্যার কারেন্ট চলে যাচ্ছে বারবার, এই জন্য জয়েন করতে পারছি না। ওকে, নো প্রবলেম, ক্লাস রেকর্ড থাকবে এবং ক্লাস শেষের সাথে সাথে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, ওখান থেকে করতে পারবেন। ওকে, আমাদের পেড কোর্সে কিন্তু অলরেডি ভর্তি চলমান। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন আর স্কুল এবং কলেজ লেভেলে অলরেডি এডমিশন চলমান। আজকেও অনেক ভাই বোন যোগাযোগ করছে এবং বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো ভর্তি হয়ে যাওয়াটা আপনার জন্য বুদ্ধিমান। এবং আজকে লাইভ ক্লাসে কিন্তু আমরা ভর্তি নিব, মানে ক্লাসের মাঝখানে আমরা ভর্তি নিব। আমরা ঠিক মে মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু করব। ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন যারা এই কোর্সগুলোতে ভর্তি হবেন। তাহলে আমরা 3টা স্টেপ আমরা কমপ্লিট করছি। আমার সাথে সাথে বারবার আমি যখন বলবো নিজে নিজে এটা একটু রিভিউ করার, মনে করার চেষ্টা করবেন। প্রথমে আমরা কি বের করছি বলেন? প্রথম বের করছি আমরা ব্যবহারযোগ্য কাঁচামাল। কিভাবে বের করছি? প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয় যোগ করছি, পেয়ে গেছি ব্যবহারযোগ্য কাঁচামাল।
ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে আমরা 2 নম্বর স্টেপে গেছি সমাপনী কাঁচামাল বাদ দিয়ে। তাহলে ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে সমাপনী কাঁচামাল বাদ দিলে পাওয়া যায় ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের একটা নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এই প্রত্যক্ষ কাঁচামালের সাথে যদি আমরা আরো কিছু প্রত্যক্ষ মানে অঙ্কের মধ্যে যা পাবো প্রত্যক্ষ কাঁচামাল ছাড়া সব যদি যোগ করে, যেমন প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, এবং যারা খাতায় লিখতেছেন তারা আরেকটা জিনিস লিখে রাখেন, অনেক সময় এই প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ শ্রম ব্যতীত আরেকটা শব্দ থাকতে পারে, সেটা হচ্ছে উৎপাদন মজুরি। কি থাকতে পারে? প্রত্যক্ষ শব্দটা না থেকে কি থাকতে পারে? উৎপাদন মজুরি বা উৎপাদন শ্রম থাকতে পারে। তাও প্রত্যক্ষই বোঝাবে। উৎপাদন শ্রম, উৎপাদন মজুরি থাকলে কি বোঝাবে? প্রত্যক্ষই বোঝাবে। এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ এটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যোগ করলে আমরা যেটা বের হচ্ছে সেটা হচ্ছে মুখ্য ব্যয়। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ। তাহলে ব্যবহারযোগ্য কাঁচামাল 1 নাম্বার স্টেপ, ব্যবহৃত কাঁচামাল 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে মুখ্য ব্যয়। সো মুখ্য ব্যয়ের সূত্রটা কি বারবার বলতেছি, কারণ কি মুখ্য ব্যয় থেকে প্রশ্ন আসবে। মুখ্য ব্যয় হচ্ছে সকল প্রত্যক্ষ যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেয়ে যাই। সকল প্রত্যক্ষ যোগ করলে কি পেয়ে যাই? মুখ্য ব্যয় পেয়ে যাই। ওকে, সুমন, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। একটু প্লিজ শেয়ার করি সবাই। আজকে উপস্থিতি কম, হতাশ লাগতেছে, কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের কিন্তু রেসপন্স বরাবরই কম থাকে। প্রতিদিন আমাদের মতো করে কেউ আপনাদের জন্য ফ্রি ক্লাস নেবেন, এটা একেবারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি। ওকে, আসেন এবার। তাহলে আমরা কি পেয়ে গেলাম বলেন তো? মুখ্য ব্যয় পর্যন্ত আমাদের পাওয়া শেষ। এবার এর পরের স্টেপে চলে আসেন। মুখ্য ব্যয়ের সাথে যদি আপনি যোগ করেন, কি যোগ করেন বলেন তো? মুখ্য ব্যয়ের সাথে যদি আপনি যোগ করেন কারখানার উপরিব্যয়। কি যোগ করেন? মুখ্য ব্যয়ের সাথে যদি আপনি যোগ করেন কারখানার উপরিব্যয়। আবার বলতেছি, কারখানার উপরিব্যয়। কি ব্যয়? কারখানার উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি আপনি যোগ করেন কারখানার উপরিব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে যেটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। সেটার নাম কি? উৎপাদন ব্যয় অথবা কারখানার ব্যয়। এর লেখার দরকার না, আরো আলোচনা আছে, বুঝে নেন। কারখানার ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় বের করার সূত্র কি? মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করতে হবে? মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানার উপরিব্যয়। সূত্রগুলো 4 নাম্বার স্টেপে চলে আসছি আমরা। 3 নাম্বার স্টেপে ছিল মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে এবার যোগ করব কারখানার উপরিব্যয়, অর্থাৎ কারখানাতে আরো কিছু খরচ হয়, সেই খরচগুলো যোগ করব। সেই খরচটা যদি যোগ করি সেটা পেয়ে যাচ্ছে হচ্ছে আমার কি? উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। এখন প্রশ্ন করতে পারেন, স্যার কারখানার উপরিব্যয়টা কি? বা কারখানার উপরিব্যয় একটা নাম হতে পারে উৎপাদন উপরিব্যয়। কি নাম হতে পারে? উৎপাদন উপরিব্যয়। কি হতে পারে? উৎপাদন উপরিব্যয়। কারখানার উপরিব্যয় অথবা উৎপাদন উপরিব্যয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি কি জিনিস থাকবে খেয়াল করতে হবে। আপনি যদি কোনো শব্দের সাথে পান পরোক্ষ, কি শব্দ পান বলেন তো? পরোক্ষ যদি কোনো শব্দের সাথে পান, ভালো করে খেয়াল করেন। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ শ্রম, পরোক্ষ অন্যান্য খরচ, হোয়াটএভার ইট ইজ, পরোক্ষ শব্দটা থাকলেই হবে। এবং এরপরে যদি আপনি পান হচ্ছে কারখানা যদি থাকে, কার সাথে যদি কি থাকে? কারখানা থাকে, কারখানা, পরোক্ষ এবং কারখানা। এরপরে আরেকটা বিষয় যদি থাকে সেটা হচ্ছে মেশিন বা যন্ত্রপাতির অবচয়। মেশিন বা যন্ত্রপাতির অবচয়। মেশিনের অবচয় লিখে রাখলাম, সিম্পল। কারণ মেশিন কোথায় ব্যবহৃত হয় বলেন তো? কারখানায় ব্যবহৃত হয়। অন্য কোনো সম্পদের অবচয় কিন্তু এখানে আসবে না। তাহলে কারখানার উপরিব্যয়ের মধ্যে কি কি জিনিস যাবে? এই 3টা যাবে কারখানার উপরিব্যয়ের মধ্যে। বুঝা গেছে? কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি যাবে বলেন তো? কারখানা উপরিব্যয়ের মধ্যে সংক্ষেপে, এখানে আমি এই বিষয়গুলো আলোচনা করলাম। আমি আপনাকে কি বললাম? এই 3টা কমন শব্দ আপনি মনে রাখবেন। এই 3টা কমন শব্দ দিয়ে সবসময় আপনার এন্ট্রি কমন পাওয়া যাবে। কথা বুঝতে পারছি? কি কি বলেন? কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি যাবে? পরোক্ষ শব্দ থাকলে কারখানার উপরিব্যয়ের মধ্যে যাবে, কারখানা থাকলে কারখানার উপরিব্যয়ের মধ্যে যাবে। কারখানার পরে যা থাকুক, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার কর্মচারী বিল, এরকম যা থাকুক, এর সাথে হচ্ছে মেশিন বা যন্ত্রপাতির অবচয়। কারণ মেশিন বা যন্ত্রপাতি আমরা কোথায় ব্যবহার করি? কারখানাতে ব্যবহার করে থাকি। এই সবগুলো আমরা যদি কি করি? যোগ করি, এই তাহলে আমরা পেয়ে যাব কারখানার উপরিব্যয়। আর এই কারখানার উপরিব্যয়টা যদি আমরা কার সাথে যোগ করি? মুখ্য ব্যয়ের সাথে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার স্টেপ? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। এটা আমাদের কয় নাম্বার স্টেপ? 4 নাম্বার স্টেপ। ঠিক আছে, কলমের কালি চিকন করবো। ওকে, কথা কি বোঝা গেছে কিনা? কথা কি বোঝা গেল? তাহলে আমরা কয়টা স্টেপ পাইলাম এখানে বলেন তো? আমরা কয়টা স্টেপ পাই গেলাম? আমরা অলরেডি 4টা স্টেপ পাই গেলাম। তাহলে এটার নাম কি ছিল? এটার নাম আমরা দিতে পারি কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়। ঠিক আছে, যারা নিবন্ধনের জন্য পেইড কোর্সে ভর্তি হতে চান, কারণ আপনারা অনেক আগে পড়াশোনা শেষ করেছেন অনেকেই, বা পড়ার সময় যত্ন নিয়ে পড়েন নাই,
তাদের জন্য আমাদের পেইড কোর্সটা একটা ব্লেজিং হবে, কারণ আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস এইভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাকে শিখাবো, আপনি সবকিছু মনে করতে পারবেন এবং আপনি সাবজেক্টিভ আপনার একটা ভালো প্রস্তুতি হবে। কারণ যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, আপনার সাবজেক্টিভ 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে আপনাকে কমপক্ষে 85 মার্কস পেতে হবে। এটা আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। এই জন্য আপনার ভালো একটা প্রস্তুতি দরকার, ভালোভাবে গুছিয়ে পড়া দরকার, যেটা ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করবো। সো সময় নষ্ট না করে ভর্তি হয়ে যান। তাহলে আমরা 4টা স্টেপ পাইলাম, আবার একটু রিকল করি সবাই, চলেন। প্রথম পাইছি ব্যবহারযোগ্য কাঁচামাল, কিভাবে পাইছি? প্রারম্ভিক কাঁচামাল যোগ হচ্ছে কাঁচামাল ক্রয়। 2 নম্বর পাইছি ব্যবহৃত কাঁচামাল, কিভাবে পাইলাম? ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে সমমানী কাঁচামাল বাদ দিছি। ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করছি, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, পাই গেছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করছি কারখানার উপর ব্যয়, পাই গেছে আমরা হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করছি কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন এর সাথে যদি আমরা কি করি, খেয়াল করেন, এর সাথে আমরা কি করি একটু দেখা যাচ্ছে মনে হয় এখানে, একটু খেয়াল করতে হবে কি আছে। এবার আমরা যদি বলে আধা প্রস্তুত, খেয়াল করতে হবে আধা প্রস্তুত। এই আধা প্রস্তুতের জায়গায় আরো কয়েকটা শব্দ থাকতে পারে। আধা প্রস্তুত না হয়ে থাকতে পারে হচ্ছে অসমাপ্ত, কি থাকতে পারে? অসমাপ্ত থাকতে পারে, অসম্পূর্ণ, কি থাকতে পারে? অসম্পূর্ণ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অসম্পূর্ণ। তারপরে থাকতে পারে হচ্ছে অর্ধ সমাপ্ত, কি থাকতে পারে? অর্ধ সমাপ্ত, ঠিক আছে, সমাপ্ত। দেখেন মানে মূল বিষয়টা হচ্ছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলতি কার্য, কি থাকতে পারে? চলতি কার্য থাকতে পারে। তাহলে খেয়াল করেন এখানে এমন একটা শব্দ ব্যবহৃত হবে যে শব্দটা দিয়ে বোঝাবে পণ্যের কাজ, পণ্যের উৎপাদন কাজ চলমান আছে, এখনো শেষ হয় নাই। তাহলে এখন কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করবো হচ্ছে অচলতি, অসমাপ্ত, অসম্পূর্ণ, অর্ধ সমাপ্ত বা আধা প্রস্তুত পণ্যের প্রারম্ভিক মজুদ। কি যোগ করবো বলেন তো? প্রারম্ভিক মজুদটা যোগ করব আর বিয়োগ করবো হচ্ছে সমাপনী মজুদটা। প্রারম্ভিক মজুদ যোগ করবো আর সমাপনী মজুদ কি করব? বিয়োগ করব। কি কি বলেন? আমরা বললাম কি কি? আমরা বললাম চলতি, অসমাপ্ত, অর্ধ সমাপ্ত, অসম্পূর্ণ, আধা প্রস্তুত, আধা উৎপাদিত, এর প্রারম্ভিক মজুদ যোগ, এর সমাপনী মজুদ বিয়োগ। প্রারম্ভিকটা যোগ করব, সমাপনীটা বিয়োগ করব। তাহলে আমরা যেটা পাবো সেটা নাম হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। সেটা পেয়ে গেলাম কি? উৎপাদিত পণ্যের ব্যয়। এটা কয় নাম্বার স্টেপ? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপ। কয় নাম্বার? 5 নাম্বার। এখন এখানে আরেকটা এন্ট্রি থাকতে পারে, স্পেশালি যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এখানে একটা ঝামেলা থাকতে পারে, সেটা হচ্ছে কি অকেজ দ্রব্যের বিক্রয় মূল্য যদি থাকে, এটা আমরা এখানে বিয়োগ করে দিব। যদি থাকে অকেজ দ্রব্যের বিক্রয় মূল্য যদি থাকে, সেটা আমরা বাদ দিয়ে দিব। স্যার তোমাদের জন্য কি স্কুল প্লাস কলেজ একসাথে করবেন? আর কোর্স ফি কত? একটু কোর্স ফির বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব, এটা শেষ করে নেই, আশা করছি আপনাদের কাছে লাগবে। স্কুল এবং কলেজ দুটা মিলে যদি কেউ পড়তে চান তাহলে 1500 টাকা কোর্স ফি, আর স্কুলের জন্য স্পেশালি 1250 টাকা। আর যদি কেউ শুধু কলেজের কোর্স করতে চান, মানে কোন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, তাহলে সেটা হচ্ছে 999 টাকা। ওকে, সো আমরা কি পেয়ে গেলাম? 5 নাম্বার স্টেপে কি পেলাম আমরা? উৎপাদিত পণ্যের ব্যয়। আমরা সমনীয় বক্সটা কমপ্লিট করবো, কারণ বক্স কমপ্লিট মানে চ্যাপ্টার শেষ। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে আধা প্রস্তুত বা চলতি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ, সমাপনী মজুদ হচ্ছে বিয়োগ। আর অকেজ দ্রব্য থাকলে সেটা আমরা বিয়োগ করবো। এটা এক্সেপশনাল বাট খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলা, কারণ সৃজনশীল অনেক সময় যদি অনেক কঠিন করতে চায় তখন এই পয়েন্ট গুলা দিবে। যেমন এখানে এক্সেপশনাল একটা পার্ট ছিল, এখানে এক্সেপশনাল একটা পার্ট আছে, সো এইগুলো থাকলে আপনার প্রশ্ন কঠিন হইতে পারে। তাহলে আমরা কয়টা স্টেপ শিখলাম বলেন তো? 5টা স্টেপ শিখে ফেললাম। কয়টা? 5টা। আমরা একটু রিকল করার চেষ্টা করি 5টা কি কি শিখছি। 1 নাম্বার ব্যবহারযোগ্য কাঁচামাল, প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল করে। 2 নাম্বার ব্যবহৃত কাঁচামাল, ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে সমাপনী কাঁচামাল বাদ। তারপরে আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করছি সকল প্রত্যক্ষ খরচ, পাই গেছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করছি কারখানার উপরে ব্যয়, পেয়ে গেছে আমরা কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে চলতি বা অর্ধ সমাপ্ত, আধা সমাপ্ত, অসম্পূর্ণ পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করছি, সম্পূর্ণ মজুদ বিয়োগ করছি, এবং অকেজ পণ্যের বিক্রয় মূল্য থাকলে বিয়োগ করছি, করে আমরা পেয়ে গেছি উৎপাদিত পণ্যের ব্যয়। এটা আমাদের স্টেপ নাম্বার 5। এটা আমাদের কয় নাম্বার স্টেপ? 5 নাম্বার স্টেপ। এই পর্যন্ত কি সবাই লিখছি কিনা খাতার মধ্যে বলেন তো? সবাই লিখছি কিনা, বুঝছি কিনা বলেন? আমাদের একেবারে শেষ পর্যায়ে, আমরা বক্সের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সবাই লিখছি কিনা, বুঝতে পারছে কিনা, দ্রুত বলেন। ক্লাসটা শেষ পর্যন্ত করলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। বলেন, দ্রুত বলেন। এ পর্যন্ত লেখা হয়েছে? সবাই একটু ল্যাপে শেয়ার করে দেই, এখনো যারা ল্যাপে শেয়ার করি নাই। আমরা ক্লাসের
ফ্রি ক্লাসের পরিমাণটা একটু কমাই দিতে হবে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, প্রতিদিন ফ্রি ক্লাস নেওয়া যাবে না। ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে প্লিজ। ডান। এখন আমরা কি পাইলাম? উৎপাদিত পণ্যের ব্যয় পাইলাম। কি পাইলাম? উৎপাদিত পণ্যের ব্যয় পাইলাম। এবারে এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা কি করি, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা কি করি বলেন, আপনারা কিন্তু সবাই শেয়ার করতে চান না, অনেকটা শেয়ার যার যার প্রোফাইল থেকে একটা শেয়ার করা, বা আমরা অনেক গ্রুপে নিবন্ধনের অনেক গ্রুপ আছে ফেসবুকে, একটা শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে আপনাদের কি বলে কলেজের অনেক গ্রুপ আছে, সেই কলেজের গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন কিন্তু করবেন না, এটা হচ্ছে মূল বিষয়। তো এই উৎপাদিত পণ্যের ব্যয় আমাদের 5 নাম্বার স্টেপ ছিল। এই 5 নাম্বার স্টেপের সাথে যদি আমরা কি করি, এবার এর সাথে যদি আমরা যোগ করি তৈরি পণ্যের, কি পণ্যের বলেন তো? তৈরি অথবা উৎপাদিত, তৈরি অথবা কি উৎপাদিত, তৈরি অথবা উৎপাদিত অথবা সমাপ্ত, অথবা কি সমাপ্ত, এই শব্দটা থাকে না, তবে তৈরি বা উৎপাদিত শব্দটা বেশি থাকে। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা তৈরি বা উৎপাদিত বা সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করি আর তৈরি বা উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করি, ফাইনালি আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমাদের স্টেপ নাম্বার 6। তাহলে আমরা 6 নাম্বার স্টেপে কি পাচ্ছি? বিক্রিত পণ্যের ব্যয়। কিভাবে পাচ্ছি? উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, উৎপাদিত পণ্যের বা তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়, স্টেপ নাম্বার 6। কয় নাম্বার স্টেপ পেয়ে গেলাম? 6 নাম্বার স্টেপ পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে 6 নাম্বার স্টেপ আমরা কি পাইলাম বলেন তো? 6 নাম্বার স্টেপে আমরা পেলাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি পেলাম? বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আপনাকে আরেকটা জিনিস আমি একটু শিখাবো। কি শিখাবো বলেন তো? এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আপনি কি যোগ করেন, বাণিজ্যিক ব্যয় বা পরিচালন, বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় যদি যোগ করেন, কি যোগ করেন বলেন তো? বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় যদি যোগ করেন কার সাথে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে, তাহলে কি পাবেন? এবং বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয়টা কি সেটা একটু দেখবো। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, আর হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, ঠিক আছে? বিতরণ খরচ, খেয়াল করেন। তাহলে অফিস ও প্রশাসনিক ব্যয় আর বিক্রয় ও বিতরণ খরচ, এই দুইটাকে বলা হয় বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয়। এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। তাহলে বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় বের করার সূত্র কি বলেন? বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় বের করার সূত্র হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, আচ্ছা বিক্রয় ও বিতরণ খরচ। অফিস ও প্রশাসনিক ব্যয় আর বিক্রয় বিতরণ খরচ, এই দুটো যদি যোগ করি পেয়ে যাবো বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয়। এই বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করি, তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে মোট ব্যয়। এটার নাম কি? মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা যোগ করি, যে আমি পণ্য প্রতি কত টাকা মুনাফা করতে চাই, তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে আমার 7 নাম্বার স্টেপ, তাহলে এটা হচ্ছে আমার 8 নাম্বার স্টেপ। তাহলে মুনাফা যখন আমি যোগ করব তখন আমি পেয়ে যাবো বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার 8 নাম্বার স্টেপ। এই হচ্ছে আমার পুরো বক্সটা কমপ্লিট। ওকে, ওকে দরপত্র করাবো, ওকে করবো, সমস্যা নেই। তাহলে আমরা এখন পর্যন্ত 8টা স্টেপে কমপ্লিট করলাম, পুরো উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা আমরা দেখলাম। এই পর্যন্ত কি সবাই লিখছি? উৎপাদন বিবরণীর এই এক্সটেন্ড মানে যে রূপটা আমরা লিখলাম এটা সবাই লিখছি কিনা? সবাই দ্রুত একটু রেসপন্স করে, এই পর্যন্ত লেখা হয়েছে কি? এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? একটু লেখা হয়েছে কিনা সবাই একটু কমেন্টে জানাই। তার মাঝখানে একটু পেড বেচ সম্পর্কে একটু বলে দেই। আমরা 19তম নিবন্ধন পেড বেচ চালু করতে যাচ্ছি। এইচএসসির জন্য আমরা ফ্রি কোর্সই রাখছি। এইচএসসির ফ্রি কোর্স একবারে পরীক্ষা পর্যন্ত চলবে। তো 19তম শিক্ষক নিবন্ধনে যারা ভর্তি হবেন তারা মূলত আমরা ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি নিচ্ছি। স্কুল লেভেলে 4টা সাবজেক্টের উপর প্রশ্ন আসবে, সাবজেক্টিভ, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। তারপরে লেকচারার যারা কলেজে পরীক্ষা দিবেন তারা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ফিনান্স, এই 3টা সাবজেক্টে ভর্তি নিচ্ছি আমি। এই 3টা সাবজেক্টে আপনারা ভর্তি হতে পারবেন।
এবং ইন্ডিভিজুয়ালি অনার্সে যখন মানে আপনি যখন কলেজ লেভেলে পরীক্ষা দিবেন, আপনার এই একটা সাবজেক্ট থেকে 100 মার্কের প্রশ্ন আসবে। কিন্তু স্কুল লেভেলে আপনার 4টা সাবজেক্ট মিলে আসবে কি 100 নম্বরের প্রশ্ন। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি 1 মে থেকে, এবং এই কোর্সে আপনি কি কি পাবেন? এই কোর্সে আমরা বলছি আপনাকে প্রতিটা সাবজেক্টের জন্য আমরা কমপক্ষে 30-এর উপরে ক্লাস দিব। স্কুল পর্যায়ে সেই ক্লাসটা 45-এর উপরে হবে। আমরা টপিক ভিত্তিক, অর্থাৎ একটা টপিক শেষ হলে একটা করে পরীক্ষা নেব, এরকম পরীক্ষা পাবেন 30টা, 10টি ফাইনাল মডেল টেস্ট পাবেন। আমরা এরকম করে নিয়মের পিডিএফ শীট দিব আপনাকে, যেখানে থিওরি লেখা থাকবে, এবং আলাদা করে বোর্ড, এডমিশন এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসা এমসিকিউ গুলার একসাথে করে একটা প্র্যাকটিস শীট দিব আপনাকে, যেখানে কমপক্ষে 150-200 প্রশ্ন থাকবে। বিভিন্ন চাকরি পরীক্ষা আসছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষা আসছে, এগুলো আমি আপনাকে গুছিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া যে শীট গুলা দিব, এই শীট গুলো আপনার বইয়ের মতো করে কাজ করবে, আপনার বই না কিনলেও চলবে। এবং আপনি লাইফ টাইম রেকর্ড ক্লাস পাবেন। আপনি হচ্ছে একবার আসলে লাইভে ক্লাস করতে না পারলে রেকর্ড এই ক্লাসটা করে নিতে পারবেন। ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে আপনাদের এই ক্লাসগুলো হবে, এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই হচ্ছে আমাদের কোর্সে পাবেন। আমার আরেকটা অফার ছিল যে কেউ যদি চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হন আমার কোর্সে ভর্তি হয়ে, ইনশাআল্লাহ তাকে আমরা আমাদের পুরো কোর্স ফিটা ফেরত দিব। ঠিক আছে? মানে কেউ যদি সুপারিশ প্রাপ্ত হন, তাকে আমরা আমাদের পুরো কোর্স ফিটা ফেরত দিয়ে দিব। আপনি যত দিয়ে ভর্তি হবেন ততই ফ্রি। সো কোর্স ফি কত ছিল? কোর্স ফির কথা আমরা বলছিলাম যে কোর্স ফি হচ্ছে যারা স্কুল লেভেলে ভর্তি হবেন, স্কুল লেভেলে যারা ভর্তি হবেন তাদেরকে 2500 টাকা ভর্তি হতে হবে। যারা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ভর্তি হবেন তাদের জন্য ফি হচ্ছে 2000। কিন্তু একটা স্পেশাল অফার ছিল, পাশাপাশি অনেক স্টুডেন্টরা রিকোয়েস্ট করছে যে এত টাকা পয়সা দিয়ে ভর্তি হতে পারবো না, তখন আমি বলছিলাম যে 50% ডিসকাউন্টে আপনারা ভর্তি হবেন। 50% ডিসকাউন্টে 2500 জায়গায় আপনি 1250 টাকা দিবেন, আর এগুলা একটু কম 999 টাকা দিয়ে আপনি ভর্তি হইতে পারবেন। তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে কেউ যদি স্কুল কলেজ দুইটা একসাথে ভর্তি হয়, তখন আমরা বলছিলাম ঠিক আছে স্কুল কলেজ দুটো একসাথে ভর্তি হলে প্রায় তো 2200-2300 টাকা চলে আসে, আপনি 1800 টাকা দিয়েন। তারপরে আবার একটু রিকোয়েস্টের জন্য আমরা সেটাকে 1500 টাকায় নিয়ে আসছি। ধরুন কেউ যদি স্কুল কলেজ দুইটাতে ভর্তি হতে চান, টোটাল ক্লাস পাবেন প্রায় 70-এর উপরে, আপনি আসলে ভর্তি হয়ে যেতে পারেন 1500 টাকায়। যারা ভর্তি হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, আপনার এখানে বিকাশ টকের নগদ নাম্বার আছে, এখানে টাকা আপনি পেমেন্ট করবেন, করে নক করলে ইনশাআল্লাহ আমি আপনাকে আমাদের প্রয়োজনীয় গ্রুপগুলোতে অ্যাড করে নিব। এবং 1 মে থেকে ক্লাস শুরু হবে। কথা দিলাম আপনি যদি ভর্তি হন, আপনার এই চাকরির প্রস্তুতি এক অনন্য জায়গায় যাবে। অনলাইনে প্রচুর টিচারাই আপনাকে পড়াবে। আপনি এখন এবার এমনিতে পোস্ট কম, কম্পিটিশন অনেক বেশি, সুতরাং প্রস্তুতি এমন ভাবে নিতে হবে, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, তো গুছিয়ে পড়তে হবে, যাতে করে এই প্রতিযোগিতা নিজেকে টিকিয়ে রাখা যায়। আর যা দিয়ে ভর্তি হবেন চাকরি পেলে পুরো টাকাটাই ফেরত নেবেন, এটা চ্যালেঞ্জ নিতে পারেন, এটা মোটিভেশন হিসাবে কাজ করবে। ওকে, সো চিন্তা করেন কি করবেন। শীটগুলো পিডিএফ আমরা পিডিএফ দিয়ে দিব, আপনি প্রয়োজন হলে আপনি হার্ড কপি আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে? সো যাই হোক, চলেন আমরা ক্লাসে ফিরি। তারপরে কারো কিছু জানা থাকলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক করবেন, এই নাম্বারে প্রয়োজন পরে কল করে কথাও বলতে পারবেন। ইচ্ছা আপনাদের, আপনারা জানাবেন। তবে সময় বেশি নেওয়া কি হবে না, উচিত হবে না, কারণ হচ্ছে আমরা 1 মে থেকেই আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের ফ্রি ক্লাস প্রচুর হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাস পাবেন, হোয়াটসঅ্যাপ বলতে আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা প্রচুর ক্লাস দিয়ে দিছি, সেই ক্লাসগুলো ওখান থেকে করে নিতে পারবেন। সো আমাদের চার্ট পড়া শেষ। এবার চলেন আমরা হচ্ছে আমাদের বাকি আলোচনায় যাই। আরেকটা বিষয় একটু বলছি, বিশ্বদায় বিবরণী আপনার লাগবে। কি লাগবে? বিশ্বদায় বিবরণী লাগবে। সো বিশ্বদায় বিবরণীটা কি? বিশ্বদায় বিবরণী বের করতে গেলে আপনার কি করতে হবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে আপনি কি পেয়ে যাবেন? মোট মুনাফা বা মোট লাভ পেয়ে যাবেন। মোট মুনাফা বা মোট লাভ পেয়ে যাবেন। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে কি পাওয়া যায়? মোট লাভ বা মোট মুনাফা পাওয়া যায়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে কি পাওয়া যায়? মোট লাভ বা মোট মুনাফা পাওয়া যায়। আর মোট লাভ থেকে যদি আপনি ওইটা বাদ দেন, কোনটা? এই যে বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয়, এই বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয় একটা নাম আছে, কালীন, বা এটাকে পিরিয়ড কস্ট বলা হয়, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই ব্যয়গুলো হয়। ওই যে এই দুইটা ব্যয় বলছিলাম, যদি মোট ব্যয় থেকে এই দুইটা ব্যয় বাদ দেন, বাণিজ্যিক ব্যয় বা পরিচালন বাদ দেয়, তাহলে পেয়ে যাবেন নিট মুনাফা। সো বিশ্বদায় বিবরণী প্রস্তুত করতে বললাম, আমরা এই ফরম্যাটে প্রস্তুত করব। এই ছিল এই চ্যাপ্টারের সম্পূর্ণ নিয়ম, এই ছিল এই চ্যাপ্টারের সম্পূর্ণ নিয়ম, আমরা আলোচনা করলাম। এখন একটা জিনিস আপনাকে একটু দেখাই, আমরা এই যে এই শীটটার মধ্যে যা পড়ছি, মনে রাখবেন পরীক্ষার একটা প্রশ্ন সে এমসিকিউতে নিচে কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান বা উৎপাদন ব্যয়ের উপাদান নয়। আমরা এই যে আপনি খাতার মধ্যে যদি বক্সটা লিখে থাকেন, এই চারটা যদি ফলো করেন, আমরা এই যে উৎপাদন ব্যয় বা কারখানার উপর ব্যয় পাইছি না,
উৎপাদন ব্যয় বা কারখানার উপরি ব্যয়। এই উৎপাদন ব্যয় বা কারখানার উপরি ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা যত ধরনের এন্ট্রি অন্তর্ভুক্ত করছি সবগুলো হচ্ছে উৎপাদন ব্যয়ের উপাদান। আমি কি বুঝাতে পারছি? যেমন প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ অন্যান্য খরচ, তারপরে হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ, তারপরে কারখানার বিভিন্ন খরচ, মেশিন বা যন্ত্রপাতির অপচয়, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা উৎপাদন ব্যয়ের উপাদান বলবো। বাদ বাকি একটাকেও উৎপাদন ব্যয়ের উপাদান বলা যাবে না, অবশ্যই মনে রাখতে হবে। তারপরে এখানে কিছু স্পেশাল ফ্যাক্ট দেওয়া আছে যে আমরা যেহেতু উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতেছি, এখানে কোনো আর্থিক খরচ অন্তর্ভুক্ত হবে না। যেহেতু আমরা উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন রিলেটেড সবকিছু আসবে, তো আর্থিক খরচ যেমন ব্যাংক চার্জ, ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতির সুদ, তাহলে আর্থিক খরচ, তাই না, অর্থ রিলেটেড, এগুলো এখানে আসবে না। তারপরে এখানে বলা হয়েছে যে যেহেতু এটা বিবরণী, তাহলে এখানে কোনো আয় বা মুনাফা হতে বন্টন লিপিবদ্ধ হবে না। কোনো প্রকার আয় তো এখানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা নামই তো ব্যয় বিবরণী। নাম কি? ব্যয় বিবরণী। এখানে আয় অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। আচ্ছা, উৎপাদন কাজে ব্যবহৃত হয় না এমন কোন সম্পদ এখানে অন্তর্ভুক্ত হবে না, যেমন সম্পদের অবচয়, অবলোপন, সম্পদ বিক্রয় বা ক্ষতি, তারপরে অনাদায় মানুষ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, এগুলো এখানে আসবে না। কারণ বুঝতে হবে যে বিষয়টা কি নিয়ে কাজ করতেছি, তাই আমার এখানে আসবে। একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে 4 নম্বর স্টেপটা। এই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে 4 নম্বর স্টেপ। এটা প্রত্যেকের কাজে লাগবে। এটা কি কাজে লাগবে? প্রত্যেকের কাজে লাগবে। যে আমরা হচ্ছে এটা সূত্র আকারে মনে রাখতে পারি, যাদের বেসিক সেন্স ভালো তারা এটা নিজেই ডেভেলপ করতে পারবে, যে সূত্র মুখস্থ করার দরকার নাই। যে সমাপনী মজুদ অনেক সময় উৎপাদিত বা তৈরি পণ্যের সমাপনী মজুদ অঙ্কে দেওয়া থাকে না। দেখবেন যে সৃজনশীল প্রশ্নে এরকম একটা হোয়াট চিহ্ন দেওয়া থাকে ওইটার পাশে। সো আমাকে এটা বের করতে হয়, ক নাম্বার প্রশ্ন থাকতে পারে, আবার না বললেও পুরো অঙ্কটা করার জন্য এটা বের করা লাগতে পারে। তাহলে সমাপনী মজুদ বের করে সূত্র কি বলেন তো? সমাপনী মজুদ বের করে সূত্র হচ্ছে উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করে সমাপনী মজুদ একক দ্বারা ভাগ করতে হবে। মানে আমাকে আগে বের করতে হবে একক প্রতি ব্যয়। কি বের করতে হবে? একক প্রতি ব্যয় বের করতে হবে। সো একক প্রতি ব্যয় বের করতে হলে কি করতে হবে? কত টাকা টোটাল উৎপাদন ব্যয় আর কত একক উৎপাদন করছে সেটা বের করলে ভাগ করলেই হয়। উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ, আর এটার সাথে গুণ করবো সমাপনী মজুদ একক দিয়ে। যেহেতু আমি সমাপনী মজুদের পরিমাণ জানতে যাচ্ছি, তাহলে সমাপনী মজুদের একক দ্বারা গুণ করব। একক প্রতি ব্যয় যদি হয় আমার ধরো 2 টাকা, আর সমাপনী মজুদ একক যদি হয় 500 একক, তাহলে গুণ করলে কত হবে? 5 দুগুণে 10, 1000, এরকম করে বের করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এই জায়গার মধ্যে 5 নাম্বার বিষয়টা কি? উৎপাদন একক বের করা। একটা সূত্র পারলে আমরা এরকম আরো 4-5টা সূত্র আমরা কি করতে পারবো? রেডি করতে পারবো। উৎপাদন একক বের করা মানে কোন একটা নির্দিষ্ট বছরে আমি কতগুলো পণ্য উৎপাদন করছি সেটা যদি আমি বের করতে চাই, আমি যে পণ্যগুলো বিক্রি করছি আর যে পণ্যগুলো সমাপনী মজুদ রয়ে গেছে এই দুটো যোগ করতে হবে। যোগ করে প্রারম্ভিক মজুদটা বাদ দিতে হবে। কারণ হচ্ছে প্রারম্ভিক মজুদ তো আর চলতি মাসে বা চলতি বছরে উৎপাদন করা না, এটা আগের থেকে আসছে। যেমন ধরো এটা কোন মাস চলে? এটা এপ্রিল মাস চলে। সো আমি বের করতে যাচ্ছি এপ্রিল মাসে আমি কতগুলো পণ্য উৎপাদন করছি। সো এইখানে বিক্রয় এককের মধ্যে প্রারম্ভিক মজুদ থাকতে পারে, সমাপনী মজুদের মধ্যে প্রারম্ভিক মজুদ থাকতে পারে। এই জন্য প্রারম্ভিক মজুদটা যেহেতু পূর্বের হিসাব থেকে আসছে, এটা বাদ দিলে আমি পেয়ে যাবো আমার ঠিক কতগুলো পণ্য আমি কি করছি? উৎপাদন করছি। এখন এখান থেকে আমরা বিক্রয় এককও বের করতে পারবো। কিভাবে? আমি যদি সমাপনী মজুদ এই পাশে প্লাস আছে এই পাশে না মাইনাস করে দেই, এটা এই পাশে মাইনাস আছে এই পাশে না প্লাস করে দিই, তাহলে আমরা আবার বিক্রয় এককটাও বের করে ফেলতে পারবো। তাহলে এই সূত্রটা দিয়ে তুমি চাইলে উৎপাদন এককও বের করতে পারবা, বিক্রয় এককও বের করতে পারবা। আর নিচের গুলো হচ্ছে এক নজরে এতক্ষণ আমি যা পড়লাম, এই বক্সটা যে আমি শিখাইছি সেই বক্সটা আমি একটু আলোচনা করে দিব এক নজরে। মুখ্য ব্যয় বলতে কি বলছিলাম? যে সকল প্রত্যক্ষ, এই যে ব্যবহৃত কাঁচামালটার নাম কি বলছিলাম? প্রত্যক্ষ কাঁচামাল। সো প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ অন্যান্য খরচ যদি থাকতো, ঠিক আছে, যোগ করলে আমরা পেয়ে যেতাম মুখ্য ব্যয়। রূপান্তর ব্যয় একটু পরে আলোচনা করতেছি। উৎপাদন ব্যয় বের করার সূত্র কি? যে মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি যোগ করি কারখানার উপরি ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে যদি কি যোগ করি? কারখানার উপরি ব্যয়, পেয়ে যাচ্ছি আমরা উৎপাদন ব্যয়। তারপরে ব্যবহৃত কাঁচামালের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী মজুদ, আমরা পড়ছি। তারপরে আমরা আরো অন্যভাবেও বের করতে পারি। এখন যে বিষয়টা আমার জানতে হবে সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। কি ব্যয় বলেন তো? রূপান্তর ব্যয়। এই জায়গাটাতে আসেন। রূপান্তর ব্যয়টা কি? এই জায়গাটা কিন্তু খুবই ভালোভাবে আমাদের ক্লিয়ার হইতে হবে। রূপান্তর ব্যয় খেয়াল করেন। ধরেন আমার এই হাতে একটা গাছ আছে, এই হাতে একটা খাট আছে, বা এই হাতে কিছু ফার্নিচার আছে। এই গাছটাকে আমি ফার্নিচারে রূপান্তর করছি, মানে গাছ থেকে কাঠ বানাইছি, কাঠ থেকে ফার্নিচার হয়েছে। তো রূপান্তর ব্যয় বলতে বোঝাচ্ছে এই যে গাছ বা কাঠ ছিল, এটা থেকে যে ফার্নিচার হয়েছে এর মাঝখানে যে ব্যয়গুলো আছে না,
এই ব্যয়গুলোর নাম হচ্ছে রূপান্তর ব্যয়। অর্থাৎ ওই ঘাস বা কাঠকে ফার্নিচারে রূপান্তর করতে যে ব্যয়টা হয়েছে সেই ব্যয়টার নাম হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে এখান থেকে একটা জিনিস, একটা বিষয় কিন্তু আমার মাথায় রাখতে হবে যে কাঁচামালের ব্যয়টা রূপান্তর ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, মাঝখানের ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে। তাহলে রূপান্তর ব্যয়ের মধ্যে কিন্তু কাঁচামাল আসবে না, বারবার বলতেছি ওই গাছ বা কাঠ ব্যতীত মাঝখানে যে ব্যয়গুলো হয়েছে ফার্নিচার বানাইতে ওইগুলো হচ্ছে রূপান্তর ব্যয়ের মধ্যে আসবে। কথা কি ক্লিয়ার? ভাইয়া সূত্রগুলো পিডিএফ না দিলে হার্ড কপি দিলে ভালো হয়, সার্কুলার। হ্যাঁ, হার্ড কপি আপনারা করে নিয়েন, এতগুলো শীট একসাথে করা একটু টাফ হয়ে যাবে আমার জন্য। আর আমি যে প্রত্যন্ত অঞ্চলে থাকি এখানে এই শীট প্রিন্টিং করা খুব ঝামেলার জায়গা, ঠিক আছে। আমার পোস্টিংটা একবারে গ্রামের সাইডে পড়ে গেছে, ব্যবসা ইকোনমিক জোন মিরসরাই চট্টগ্রাম, এই এলাকা যারা চিনেন তারা জানবেন। সো আমি এক্সট্রা ঝামেলাটা নিতে যাচ্ছি না। যারা ভর্তি হতে চান খুব দ্রুত ভর্তি হন, আর সময় নষ্ট করেন না। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এই যে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় পাইছি, দেখেন রূপান্তর ব্যয় বের করার সূত্র কি? এই যে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় পাইছেন, এখান থেকে শুধু কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে দিয়ে, কি বাদ দিয়ে দিয়ে? শুধু কাঁচামালের ব্যয়টা বাদ দিতে হবে। আবার বলতেছি, আমি বারবারই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামালের ব্যয় অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামালের যে ব্যয়টা, ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়টা বাদ দিলে হবে। তাহলে রূপান্তর ব্যয়ের একটা সূত্র পাইলাম, কি সূত্র পাইলাম? যে রূপান্তর ব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় মাইনাস প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল। একটা সূত্র কি পাইলাম বলেন তো? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে রূপান্তর ব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় মাইনাস উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় থেকে কি বাদ দিতে হবে? ওই যে প্রত্যক্ষ কাঁচামাল, অথবা কি বাদ দিতে হবে? ব্যবহৃত কাঁচামাল, একই কথা, ঠিক আছে। তাহলে কেন প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামালটা বাদ দিতে হবে? কারণ কাঁচামাল ব্যতীত বাদ বাকি যে খরচগুলো আছে সেগুলা আমার কি রূপান্তর ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। উৎপাদন ব্যয়ের থেকে ব্যবহৃত বা কাঁচামালের ব্যয়টা বাদ দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। অথবা আরেকটা সূত্র আছে এখানে, অথবা কি? অথবা হচ্ছে এরকম যে উৎপাদন ব্যয় বের করতে আমরা যে প্রসিডিউরটা ফলো করছি, উৎপাদন ব্যয় বের করতে আমরা যে প্রসিডিউরটা ফলো করছি, কি কি করছি আমরা বলতো? আমরা হচ্ছে উৎপাদন ব্যয় বের করার সূত্র কি? উৎপাদন ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ করছি প্রত্যক্ষ মজুরি যোগ করছি প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটা যখন আমরা যোগ করছি আমরা কি পেয়েছি? মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করছি কি? আমরা যোগ করছি কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়। তাহলে খেয়াল করো তো, উৎপাদন ব্যয় বের করার সূত্রটা কি পাইলাম আমরা? উৎপাদন ব্যয় বের করার সূত্র পাইলাম প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস হচ্ছে কারখানার উপরি ব্যয়। এই চারটা পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? উৎপাদন ব্যয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয়ের মধ্যে থেকে শুধু একটা জিনিস বাদ দিলে রূপান্তর ব্যয় পাওয়া যায়, সেটা হচ্ছে কি? কাঁচামালের ব্যয়। এইটা যদি খালি বাদ দেই তাহলে আরেকটা সূত্র হচ্ছে, দেখো, যে প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ প্লাস হচ্ছে কারখানার উপরি ব্যয়, তাহলে যদি আমরা এই ফরম্যাটটাও ব্যবহার করি তাও আমরা রূপান্তর ব্যয় বের করতে পারবো। দেখছো ইজি আছে কিনা ব্যাপারটা? ভাইয়া কাউকে দায়িত্ব দেন আমার বেচেস। আচ্ছা, এটা দেখা যায়, এটা পরে আলোচনা করা যাবে। আগে আপনারা ভর্তি হন, শীটগুলো পিডিএফ লিংক হার্ড কপি দেন। আচ্ছা, এটা তো বললামই, সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যায়, কারণ হচ্ছে আমরা সার্কুলার হয়ে গেলে আমরা হয়তো কোর্স ফি বাড়াও দিতে পারি। আপনার যে অফারটা দিয়েছি সেই অফারে আপনারা ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান, মোটিভেশন কাজ করবে ইনশাআল্লাহ, আর সর্বোচ্চ সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন। আর যারা ক্লাসগুলো করেন আপনারা আপনাদের পরিচিত যারা প্রস্তুতি নিবে তাদেরকে বলবেন আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটলিস্ট করলেও কিন্তু আপনি অনেক ভালো প্রস্তুতি নিতে পারবেন। যাই হোক, তাহলে রূপান্তর ব্যয় বের করার সূত্র কিন্তু মাস্ট কাজে লাগবে, এখান থেকে প্রশ্ন কমন আসবেই, তাহলে রূপান্তর ব্যয়টাও ক্লিয়ার। ভাইয়া বোর্ডের ক্লাস পরিবর্তন করে লেখা দেখি না। আচ্ছা, যাই হোক, আমরা মানে হচ্ছে ডিসপ্লেটা পরিবর্তন করতে চাইছিলেন আর কি, করবো না, বাস রূপান্তর ব্যয় শেষ। এখন আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই, আমরা এবার এমসিকিউ প্র্যাকটিস করব। এই যে এখানে একটা টেকনিক ছিল, এটা আমরা একটু পরে আলোচনা করব, যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন আমরা এই টেকনিকটা আলোচনা করব। এটা দিয়ে একটা প্রশ্ন আমাদের সবসময় কমন থাকবে।
নুসরাত জাহান সোনিয়া, ওয়ালাইকুম আসসালাম। চলেন শুরু করা যাক। ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে, ব্যয়ের উপর ভিত্তি করে উৎপাদন ব্যয়কে কত ভাগে ভাগ করা যায়? একটু আনসার করার চেষ্টা করি। এবার আমরা একটু প্র্যাকটিস করব, সবাই প্লিজ লাইভটা এখনো যারা শেয়ার করেন সবাই একটু শেয়ার করে দেই। কেউ কি পারবো আমরা? কেউ কি? আমি চোখে খুব কম দেখি, এবার তো দেখা যাওয়ার কথা, বলেন। কেউ বলতেছেন না। ব্যয়ের উপর ভিত্তি করে উৎপাদন ব্যয়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ব্যয়ের উপর ভিত্তি করে উৎপাদন ব্যয়কে আমরা কয় ভাগ করতে পারি? তিন ভাগে। একটা হচ্ছে কাঁচামাল, কাঁচামাল। আরটাকে বলতে পারি আমরা হচ্ছে শ্রম, শ্রম বা মজুরি। আরটা বলতে পারি হচ্ছে আমরা অন্যান্য খরচ। কি বলতে পারি? অন্যান্য খরচ। এই তিন ভাগে কি করা যায়? ভাগ করা যায়। এগুলো আমরা আলোচনা করছি না? এগুলো আমরা আলোচনা করছি। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি উৎপাদন ব্যয়ের বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না? এই যে শুরু হয়ে গেছে। আমি যে একটু আগে বলে আসছিলাম যে উৎপাদন ব্যয় বের করতে আমাদের যা যা আমরা অন্তর্ভুক্ত করছি সবগুলো হচ্ছে উৎপাদন ব্যয়ের বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর বাইরে যা আসবে তাই উৎপাদন ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। সো উৎপাদন ব্যয় বিবরণী বের করতে গিয়ে আমরা কি কি অন্তর্ভুক্ত করছিলাম আপনার মনে আছে? প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়ের মধ্যে কি কি ছিল আপনার মনে আছে? কারখানার উপরিব্যয়ের মধ্যে কি ছিল বলেন তো? কারখানার উপরিব্যয়ের মধ্যে ছিল হচ্ছে পরোক্ষ যে কোনো খরচ। কারখানার উপরিব্যয়ের মধ্যে ছিল কারখানার নামের যে কোনো খরচ। আরেকটা ছিল যন্ত্রপাতি বা মেশিনের অবচয়। তাহলে বেশি এন্ট্রি না কিন্তু। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, পরোক্ষ সংক্রান্ত সকল খরচ, তারপরে কারখানা সংক্রান্ত সকল খরচ, আরেকটা কি? আর হচ্ছে মেশিন বা যন্ত্রপাতির অবচয়। এগুলো সব উৎপাদন ব্যয় বিবরণী অন্তর্ভুক্ত, এর বাইরে আর কিছু অন্তর্ভুক্ত হবে না। এবং আর্থিক খরচ উৎপাদন ব্যয় বিবরণীর অংশ না, এটাও কিন্তু আপনাদেরকে পড়াই দেওয়া হয়েছে। তাহলে যন্ত্রপাতির অবচয় বা মেশিনের অবচয় উৎপাদন ব্যয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে। পরোক্ষ শব্দ আছে মানে অন্তর্ভুক্ত হবে, পরোক্ষ শব্দ আছে মানে অন্তর্ভুক্ত হবে। ঋণের খরচ হচ্ছে একটা আর্থিক খরচ যেটা উৎপাদন ব্যয়ের সাথে সংশ্লিষ্ট না, এবং এটা এখানে অন্তর্ভুক্ত হবে না। বুঝা গেছে? একটু অ্যানালাইটিক্যাল বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে এগুলো কিন্তু পারবেন না। ঠিক আছে, নেক্সট। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য কোনটি? মানে উৎপাদন ব্যয় বিবরণী আমি কেন করব, কারণটা কি? উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যটা কি? কি কারণে আমি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব বলেন? কি কারণে করব? 3 নম্বর প্রশ্ন কি হবে বলেন? হাসি, অনেক পরে আসছেন ক্লাসে। কেউ কি পারলেন না? কেউ কি পারলেন না? একজন উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে কি নিকিকা, ব্যয় নির্ধারণ। রাইট, ব্যয় নির্ধারণ। দেখেন একটু আগে বলছি উৎপাদন ব্যয় বিবরণী যে এতক্ষণ ধরে যে আপনার বক্সটা শিখাইলাম এটা কিসের জন্য করছি বলেন তো? আমার ব্যয় কত, কারণ আমি একটা পণ্য উৎপাদন করে তো এটাকে আমার বিক্রি করতে হবে। তো বিক্রি করতে গেলে আমার তো আগে ব্যয় নির্ধারণ করতে হবে। আগে আমার কি নির্ধারণ করতে হবে? ব্যয় নির্ধারণ করতে হবে। আসলে পণ্য বিক্রি করব, ব্যয় কত হলে আমি আমি যেমন আমি যদি জানি আমার ব্যয় 10 টাকা, 20 টাকা, তার সাথে আমি মুনাফা করতে চাই 5 টাকা, তাহলে যোগ করলাম 25 টাকা, আমি পণ্যটা বিক্রি করতে পারবো। আর আমি যদি নাই জানি আমার ব্যয় কত, তাহলে আমি কত টাকা বিক্রি করবো সেটাকে আমি বের করতে পারবো, সেটাকে আমি জানবো না। এই জন্য আমাকে ব্যয় নির্ধারণ করতে হবে সবার আগে। ওকে, নেক্সট। পণ্যের নকশা বেগ
কি ধরনের ব্যয়, মানে পণ্যের নকশা করতে যে ব্যয় হয়, পণ্যের ডিজাইন করতে যে ব্যয় সেটা কোন ধরনের, এটা কি প্রত্যক্ষ ব্যয়, এটা কি কারখানার উপরে ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বাণিজ্যিক ব্যয়? বলেন তো, একটু বুদ্ধি খাটিয়ে বলার চেষ্টা করেন তো। আজকে ক্লাসে উপস্থিতি দেখে একেবারে হতাশ হয়ে গেলাম। আমরা আগামী কালকে ক্লাস গ্যাপ দিব, এত ফ্রি ক্লাস নিলে আবার সমস্যা, আপনাদের ফ্রি জিনিসের কদর থাকে না বেশি, এইজন্য আমরা আবার কালকে ক্লাসটা একটু গ্যাপ দিয়ে ইনশাআল্লাহ পরে ক্লাস নেব। দেখেন 4 নাম্বার পণ্যের হচ্ছে নকশা ব্যয়, পণ্য নকশা, মানে এই নকশা ছাড়া কি আমি পণ্য উৎপাদন করতে পারতাম? আমি আপনাকে একটা জিনিস বলছি যে যেটা না হলে পণ্য উৎপাদন করাই সম্ভব হইতো না, সেটাকে প্রত্যক্ষ ব্যয় বলতে হবে, সেটাকে প্রত্যক্ষ ব্যয় বলতে হবে। তাহলে পণ্যের নকশা বা ডিজাইন ছাড়া কি আমি পণ্য উৎপাদন করতে পারবো? পণ্য উৎপাদন কি শেপে করব, কি আকারে করব, সেটা তো আমি জানি না। সুতরাং এটা হচ্ছে কি ব্যয়? এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এটা কি ব্যয় বলেন তো? এটা তো প্রত্যক্ষ। বাণিজ্যিক ব্যয় বলছেন একজন ভাই, বাণিজ্যিক ব্যয় কোনটা? বাণিজ্যিক হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় করিবে। সো নকশাটা কি বিক্রয়ের আর বাণিজ্যিক ব্যয় অফিসের ব্যয়ের মধ্যে যাবে, নাকি পণ্য উৎপাদন করার আগে আমার নকশা করা লাগবে? নকশা ছাড়া কি পণ্য উৎপাদন করতে পারবো? পারবে না। ওকে, কোশ্চেন নাম্বার 5, উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য কি? দেখেন ওখানে ছিল অন্যতম প্রধান উদ্দেশ্য, আর এবার হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা একজন উত্তর করছিলেন, সেটা হচ্ছে কি ব্যয় নিয়ন্ত্রণ। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। দেখেন মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। আর ওই প্রশ্নটা কি ছিল? এটা ছিল হিসাব বিজ্ঞানের, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, প্রথম প্রধান উদ্দেশ্য কোনটি? দেখেন বোর্ডের প্রশ্নে আসছে কিন্তু কনফিউজিং, ব্যয় নির্ধারণ। আর এখানে হচ্ছে মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? মূল উদ্দেশ্য। তাহলে आंसर হবে ব্যয় নিয়ন্ত্রণ। এটা অনেক বেশি আসে প্রশ্ন, এই প্রশ্নটা অনেক বেশি আসে পরীক্ষায়। ওকে, কোশ্চেন নাম্বার 6, কোনটি কারখানার উপরে ব্যয় নয়? সো কারখানার উপরে ব্যয়ের মধ্যে কি কি যাবে মনে আছে? কারখানার উপরে ব্যয়ের মধ্যে তিনটা জিনিস যাবে, যেটার সাথে পরোক্ষ শব্দ থাকবে সেটা যাবে, যার সাথে কারখানা শব্দটা যাবে সে যাবে, কারখানা যাবে সে যাবে, যার সাথে মেশিন মেশিন অথবা যন্ত্রপাতির অবচয় থাকবে, যন্ত্রপাতির অবচয়, মেশিন অথবা যন্ত্রপাতির অবচয়, মেশিন অথবা যন্ত্রপাতির অবচয়, মেশিন অথবা যন্ত্রপাতির অবচয়। ঠিক আছে, যার সাথে মেশিন অথবা যন্ত্রপাতির অবচয় থাকবে তাহলে সেটাকে বলা হচ্ছে কি কারখানার উপরে ব্যয়। তাহলে এখানে কারখানা শব্দ আছে, এটা কারখানার উপরে ব্যয়, কারখানা শব্দ আছে কারখানার উপরে ব্যয়, কারখানা শব্দ আছে কারখানার উপরে ব্যয়, কারখানা শব্দ আছে কারখানার উপরে ব্যয়। তাহলে ঘটনা কি ঘটলো? তাহলে সব কি উত্তর হয়ে যাবে? এখানে একটা ব্যাপার একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা, যে কারখানা শ্রমিকের মজুরি। কারখানায় যে শ্রমিকরা কাজ করে, কারখানায় যে শ্রমিকরা কাজ করে তারা কারা বলেন তো? যাদের ছাড়া পণ্য উৎপাদন সম্ভব হইতো না, যাদের সামনে পণ্য উৎপাদন কি হইতো না, সম্ভব হইতো না। সো তাদের এই শ্রমটা সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত। এইজন্য এইটার নাম হচ্ছে প্রত্যক্ষ মজুরি। দেখছেন কত ডেপথ একটা কনসেপ্ট। এর নাম হচ্ছে কি প্রত্যক্ষ মজুরি। এটার নাম কি প্রত্যক্ষ মজুরি। তাহলে आंसर হচ্ছে কি ঘ। आंसर কি হচ্ছে ঘ। কারখানা শব্দ থাকার পরেও এটাকে আমরা কারখানার উপর ব্যয় বলতে পারবো না, কারণ এটা সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত, এবং যেটা না হলে আমরা পণ্য উৎপাদন করতে পারতাম না। তাই এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ মজুরি। কি বলা হচ্ছে? প্রত্যক্ষ মজুরি বলা হচ্ছে। দেখছেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোতে আমরা ভুল করে ফেলতাম। তারপরে 7 নাম্বার, পরোক্ষ কাঁচামাল কোন ধরনের উপরে ব্যয়? পড়ে ফেলছে কিনা? পরোক্ষ শব্দটা থাকলে কার সাথে রিলেটেড? পরোক্ষ শব্দটা কার সাথে রিলেটেড বলে ফেলেন। এবার 7 নম্বর প্রশ্ন উত্তর আপনারা করেন। 7 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2024 সালে আসছে বলেন। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। 10 মিনিট, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। আজকে উপস্থিতি হতাশাজনক। আমরা দ্রুত শেষ করে দেই, আপনাদের জন্য আর অপেক্ষা না করি, আমরা শেষ করে দিই, সময় কম। পরোক্ষ শব্দটা থাকলে কারখানার উপর ব্যয়, পরোক্ষ শব্দটা থাকলে কি কারখানার উপর ব্যয় আপনাদেরকে পড়াইছে। প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরির সমষ্টিকে কি বলে? সকল প্রত্যক্ষ, সকল প্রত্যক্ষ, সকল প্রত্যক্ষ যোগ করলে কি পাওয়া যায়? সকল প্রত্যক্ষ যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যায়। সকল প্রত্যক্ষ যোগ করলে কি পাওয়া যায়? মুখ্য ব্যয়। সকল প্রত্যক্ষ যোগ করলে মুখ্য ব্যয়। সকল প্রত্যক্ষ, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ ইন্ধনের খরচ যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যাবে। বিক্রয় ও পরিখরচ অন্তর্ভুক্ত যে খরচগুলো বিক্রয় ও বিতরণের সাথে রিলেটেড, বিক্রি করতে গিয়ে হয়, বিতরণ করতে গিয়ে হয়, সেই খরচগুলোকে বিক্রয় ও বিতরণ খরচ বলা হয়। তাহলে এটা কারখানার ভাড়া, কারখানার বেতন,
এরপরে এগুলা কোথায় যাবে বলেন তো? এটা যাবে কারখানা রিলেটেড, কারখানার উপরিবের মধ্যে। গ্যাস ও জ্বালানি এটা হচ্ছে কি প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে। এটা ছাড়া কি আপনি কি করতে পারবেন? পণ্য উৎপাদন করতে পারবেন না। তাহলে বিক্রয় করতে কি দেওয়া লাগে? বিতরণ করতে কি দেওয়া লাগে? বিজ্ঞাপন দেওয়া লাগে। বিজ্ঞাপন ছাড়া পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একটু কি দুরূহ বিষয়। স্যার এই সময় অনেক জায়গায় ক্লাস চলে, তাও দিলাম। আচ্ছা ওকে, কিন্তু আপনার প্রায়োরিটি দিয়ে বুঝতে হবে কোন ক্লাসটা আপনি আগে করবেন পরে করবেন, সেই ব্যাপারটা একটু বুঝতে হবে। ওকে, সো বিক্রয় উপরি খরচের অন্তর্ভুক্ত কি বলেন তো? বিজ্ঞাপন খরচ। কারণ বিক্রয়ের বিতরণ, যেমন আদায় পাওনা, বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন, এগুলা বিক্রয় ও বিতরণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওকে, 9 নাম্বার কোশ্চেন শেষ। কোশ্চেন নাম্বার 10, নিবন্ধনের জন্য দেরি না করে ভর্তি হয়ে যাবেন আপনারা। ব্যবহৃত কাঁচামালের কোন ব্যয়ের অংশ? ব্যবহৃত কাঁচামাল কোন ব্যয়ের অংশ? রূপান্তর ব্যয়ের মধ্যে ব্যবহৃত কাঁচামাল যাবে না, কারণ ব্যবহৃত কাঁচামালটা বাদ দিয়ে রূপান্তর ব্যয় বের করতে হয়। কারখানা উপরিবের মধ্যে ব্যবহৃত কাঁচামাল যাবে না, কারণ ব্যবহৃত কাঁচামালটার নাম কি? ব্যবহৃত কাঁচামালটার নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালটার নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল কখন লাগে? প্রশাসনিক উপরিবের মধ্যে যাবে, অফিসে প্রশাসনিক ব্যয়ের মধ্যে যাবে না, যাবে কোথায়? উৎপাদন ব্যয়ের মধ্যে। কারণ উৎপাদন ব্যয় থেকে আমরা কি বাদ দিলে? প্রত্যক্ষ কাঁচামাল বাদ দিলে আমরা রূপান্তর ব্যয় পাইতাম, মনে আছে? তার মানে উৎপাদন ব্যয় থেকে যদি বাদ দিতাম, তার মানে উৎপাদন ব্যয়ের মধ্যে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালটা অন্তর্ভুক্ত আছে বিধায় আমরা বাদ দিতাম। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11, উৎপাদনে ব্যবহৃত সকল প্রত্যক্ষ ব্যয় সমষ্টি। প্রত্যক্ষ শব্দটা পাইছেন মানে মুখ্য। প্রত্যক্ষ শব্দ পাইছেন মানে কি? মুখ্য। প্রত্যক্ষ শব্দ পাইছেন মানে কি? প্রত্যক্ষ শব্দ পাইছেন মানে মুখ্য ব্যয়। প্রত্যক্ষ শব্দ পাইছেন মানে কি ব্যয়? প্রত্যক্ষ শব্দ পাইছেন মানে মুখ্য ব্যয়, কোনো শব্দ নাই। নেক্সট কোশ্চেন, রূপান্তর ব্যয় নির্ধারণের সূত্র কি? আমরা বলছি না রূপান্তর ব্যয় নির্ণয় করতে গেলে আমরা কয়েকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেটার মধ্যে আছে যে প্রত্যক্ষ কাঁচামাল ব্যতীত প্রত্যক্ষ শ্রম বা মজুরি, প্রত্যক্ষ নানা খরচ আর কারখানার উপরি ব্যয় যোগ করলে আমরা রূপান্তর ব্যয় পাবো, অথবা উৎপাদন ব্যয় থেকে ব্যবহৃত কাঁচামাল বাদ দিলেও পাবো। সো প্রত্যক্ষ শ্রম উৎপাদন উপরি ব্যয় এটা হচ্ছে না, প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাবো, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাবো, প্রত্যক্ষ শ্রমের সাথে উৎপাদন উপরি ব্যয়, প্রত্যক্ষ এইটা হয়। এখন এই ক নাম্বার আর গ নাম্বার এই দুটো হচ্ছে না আমরা নিশ্চিত। এই উৎপাদন উপরিব্যয় মানে তো কারখানার উপরিব্যয়। উৎপাদন উপরিব্যয় মানে কি? কারখানার উপরিব্যয়। উৎপাদন উপরিব্যয় মানে কারখানার উপরিব্যয়। সো কারখানার উপরিব্যয় মানে কি মনে আছে? এই পরোক্ষ শ্রম, পরোক্ষ মজুরি, তারপর আগে কি যেন ছিল? মেশিন বা যন্ত্রপাতির অপচয় ছিল, তাই না? তো এখন এর সাথে এটা যোগ করলে কি পাওয়া যাচ্ছে? আর নিচে আছে প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। এখানে পরোক্ষ কাঁচামাল, আরো পরোক্ষ অনেক খরচ থাকতে পারে। পরোক্ষ কাঁচামাল দিয়ে স্পেসিফিক করে আমার কি বোঝা যাচ্ছে না? কারখানার উপরিব্যয়, উৎপাদন উপরিব্যয় বোঝা যাচ্ছে না, কারণ কারখানার উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়ের একটা পার্ট হচ্ছে কি? পরোক্ষ কাঁচামাল। তাহলে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন, বেশি ইফেক্টিভ উত্তর কোনটা? এইটার মধ্যে এটা আছে, এবং এইটার মধ্যে এটা ছাড়াও আরো কি আছে? পরোক্ষ মজুরি থাকতে পারে, পরোক্ষ অন্যান্য খরচ থাকতে পারে, কারখানা সংক্রান্ত খরচ আছে, মেশিন যন্ত্রপাতির অপচয় আছে। সুতরাং আমরা অ্যানসার হিসেবে কোনটা অ্যাকসেপ্ট করে নিব? ক নাম্বারটাই আমরা উত্তর হিসেবে গ্রহণ করব। কোশ্চেন নাম্বার 13, মুখ্য ব্যয়ের প্রধান উপাদান কোনটি? মুখ্য ব্যয়ের প্রধান উপাদান হচ্ছে, একবার শুরু করি কি দিয়ে আমরা বলতো? প্রত্যক্ষ কাঁচামাল দিয়ে। কারণ প্রত্যক্ষ কাঁচামাল তো অঙ্কের মধ্যে নাই, তো না থাকলে প্রত্যক্ষ শ্রম আসবে, ঠিক আছে? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, যেকোনো একটা নিলেই হয়। ওকে, কোশ্চেন নাম্বার 14, এখানে কি আছে? বিক্রয় মূল্যের উপর লাভের হার 20% হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? সো এটা পারার জন্য আমাকে একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে একটু শিখিয়ে দেই। এই টেকনিকটা একটু দেখেন, মুনাফা নির্ণয় করার একটা ট্রিক্স। এটা বের করার জন্য, এটা সারা জীবন আপনার কাজে লাগবে। এটা বের করার জন্য এই যে একটা লাইন আছে না, এই লাইনটা আপনি একটু মনে রাখবেন। 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এই সিরিয়াল বাই এই লাইনটা আপনি একটু মনে রাখবেন। সিরিয়াল বাই কি মনে রাখবেন? এই লাইনটা একটু মনে রাখবেন। সো এইখান থেকে, লাইন থেকে কিভাবে আপনি মুনাফা নির্ণয় করবেন? দেখেন, বিক্রয়ের উপর মুনাফা সবসময় কি হবে? বিক্রয়ের উপর মুনাফা হবে কমটা, আর ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা হবে বেশিটা। এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, বিক্রয় মূল্যের একটা নাম হচ্ছে, বিক্রয় মূল্যের একটা নাম হচ্ছে মার্জিন। একটা নাম কি? মার্জিন, অথবা প্রান্তিক মুনাফার হার, অথবা কি? প্রান্তিক মুনাফার হার। বিক্রয়ের উপর মুনাফার হারটার নাম কি? বিক্রয়ের উপর মুনাফার হারটার নাম হচ্ছে মার্জিন বা প্রান্তিক মুনাফার হার। আর ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা হচ্ছে মার্ক আপ। কি বলেন তো? মার্ক আপ। অথবা শুধু ব্যয়ও থাকতে পারে। ব্যয়ের উপর মুনাফার হার, মার্ক আপ, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, একই কথা, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, বিক্রয়ের উপর মুনাফার হার হবে কম, আর
ক্রয়ের উপর মুনাফার হার হবে বেশি। তাহলে একটা উদাহরণ যেমন ধরেন যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার হয় 25%, তাহলে 25% এর আশেপাশে কম কোনটা বলেন? কারণ ক্রয়ের উপর হচ্ছে বেশি, বিক্রয়ের উপর হবে কম। তাহলে কমটা কত? কমটা হচ্ছে 20%। তাহলে 20% হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার। এবং বিক্রয়ের উপর মুনাফার হার যদি হয় ধরেন সাপোজ 16.67%, তাহলে কম, এটা কমটা, তাহলে তার ইমিডিয়েট বেশিটা হবে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হচ্ছে 20%। আবার ধরেন আমরা বললাম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 33.33% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? বিক্রয় মূল্যের উপর কোনটা হবে? কমটা। বিক্রয় মূল্যের উপর কোনটা হবে? কমটা। তাহলে কমটা কত? কমটা হচ্ছে 25%। কমটা হচ্ছে কত? 25%। তাহলে আবার যদি বলি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 50%, তাহলে ক্রয় মূল্যের উপর কত? ক্রয় মূল্যের উপর হবে বেশিটা। তাহলে বেশিটা কত পার্সেন্ট? 100%। টেকনিকটা বুঝতে পারছেন কিনা? টেকনিকটা কি বোঝা যাচ্ছে? খুবই ইজি একটা জিনিস, খুবই ইজি জিনিস। এখন প্রশ্ন হলো স্যার অনেক সময় তো টেকনিক দিয়েও আমি অঙ্ক করতে পারবো না। এই টেকনিক দিয়ে আমি অনেক সময় পারবো, আবার অনেক সময় পারবো না। সো যদি টেকনিক দিয়ে পারা যায় ভালো কথা, না পারলে আমরা অন্য টেকনিক ছাড়াও করতে পারবো। যেমন যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলে, ঠিক আছে, যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা বের করতে বলে সূত্র মনে রাখবেন মুনাফার হার ডিভাইডেড বাই 100 প্লাস মুনাফার হার ইনটু 100, ঠিক আছে, ইনটু 100। ওকে, বিক্রয় মূল্যের উপর মুনাফা বের করার সূত্র কি? মুনাফার হার ডিভাইড বাই 100 প্লাস মুনাফার হার ইনটু 100। আর যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে চান তাহলে সূত্র কি হবে? ক্রয় মূল্যের উপর মুনাফার ইকুয়ালস টু মুনাফার হার ডিভাইডেড বাই 100 মাইনাস মুনাফার হার ইনটু কত? 100। মুনাফার হার বলতে কি বোঝাচ্ছি? ধরেন 20%। তাহলে যদি বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তাহলে উপরে হবে 20, নিচে হবে নিচে হবে কি? নিচে হবে 120, কারণ 100 প্লাস 20 আর ইনটু কত? 100, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 120 ইনটু হচ্ছে 100। 20 দিয়ে 120 এর কাটলে 6, 6 দিয়ে 100 এর কাটলে 16.67%, ঠিক আছে। এইভাবে কিন্তু বের করা যাবে, ঠিক আছে। সো শর্টকাটটা দেখাই দিলাম। আর যদি শর্টকাট কাজে না লাগে তখন এই সূত্র দিয়ে বের করবেন। মনে রাখবেন বিক্রয়ের উপরে নিচে প্লাস করতে হবে, ক্রয়ের উপর হলে নিচে মাইনাস করতে হবে। বিক্রয়ের উপর হলো উপরে প্লাস আর ক্রয়ের উপরে হলে নিচে মাইনাস। তাহলে একবারে সহজ জিনিস না, এর চেয়ে সহজ কি হতে পারে? তাহলে এই টেকনিকটা আমরা পারবো না যে বিক্রয় মূল্যের উপর মুনাফা যদি 20% হয় তাহলে ক্রয় মূল্যের উপর হবে ঠিক তার পরের বড়টা, ঠিক তার পরের বড়টা। তাহলে তার পরের বড়টা কত পার্সেন্ট? তার পরের বড়টা হচ্ছে 25%। আর যদি সূত্র দিয়ে বের করতেন, এই যে বলছে কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপরের সূত্র কি? কত পার্সেন্ট আছে? 20%। তাহলে উপরে 20, নিচে হচ্ছে 100 মাইনাস 20 ইনটু কত? 100। তাহলে উপরে 20, নিচে 80 ইনটু হচ্ছে 100। 20 দিয়ে 80 এর কাটলে 4, 4 দিয়ে 100 এর কাটলে কত পার্সেন্ট? 25%। आंसर কত পার্সেন্ট? 25%, ঠিক আছে। সো যেভাবে যান না কেন আপনি কিন্তু উত্তর বের করে ফেলতে পারবেন। যেভাবে যান উত্তর আপনার জন্য ইজি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 15 বলছে কি বের করতে? বলতে সমাপনী কাঁচামাল কত? কি বের করতে বলছে? সমাপনী কাঁচামাল কত। সো এখানে যদি ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে, ইজি। তো ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র কি করছিলাম? ব্যবহৃত কাঁচামাল বের করার সূত্র আমরা পড়ছিলাম ব্যবহৃত কাঁচামাল ইকুয়ালস টু প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। মাইনাস সমাপনী কাঁচামাল পড়ছিলাম কিনা? 1 নাম্বার 2 নাম্বার সূত্রের মধ্যে আমরা এটা পড়ে ফেলছিলাম। সো এখান থেকে এবার বের করতে বলতে সমাপনী কাঁচামাল কত। সো সমাপনী কাঁচামাল রেখা বাকিরা এই পাশে নিয়ে আসলে ঘটনা শেষ। হ্যাঁ, সমাপনী কাঁচামাল তো বিয়োগ করতে হবে। সো বিয়োগ করতে হবে মানে সমাপনী কাঁচামাল এই পাশে আসবে, এই পাশে যাবে। জাস্ট সূত্র বসে দিলে হবে। আমরা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কত আছে? 4,50,000। তাহলে বসে 4,50,000 ইকুয়ালস টু প্রারম্ভিক কাঁচামাল কত আছে দেখেন তো? 1 লাখ। প্রারম্ভিক কাঁচামাল বসাই দেন 1 লাখ। তারপরে প্লাস কাঁচামাল ক্রয় করছেন কত? 5 লাখ। কাঁচামাল ক্রয় করছেন 5 লাখ, ঠিক আছে। তারপরে মাইনাস সমাপনী কাঁচামাল আমি জানি না, সমাপনী কাঁচামাল আমি বের করব, তাই তো। তাহলে এখানে এই পাশে কত হইতাছে? 4 লাখ, 5 লাখ, 1 লাখ, 6 লাখ, আর এখানে 4,50,000। তাহলে এই সমাপনী কাঁচামালটা এই পাশে নিয়ে আসেন, এই 4,50,000 কে এই পাশে নিয়ে আসেন, তাহলেই তো হয়ে গেল। এটা আপনারা পারবেন। তাহলে 6 লাখ থেকে 4,50,000 গেলে থাকে 1.5 লাখ। এই 1.5 লাখ হচ্ছে উত্তর। এটা বেসিক জিনিস, এটা এত পুরনো কিছু না। ওকে, এবার বলছে উৎপাদন উপরিব্যয় কত? উৎপাদন উপরিব্যয়, উৎপাদন উপরিব্যয় মানে কি? কারখানার উপরিব্যয় কত? উৎপাদন উপরিব্যয় মানে কি? কারখানার উপরিব্যয় কত।
একটি পণ্যের কাঁচামাল 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 32,000 টাকা, রূপান্তর ব্যয় 40,000 টাকা হলে উৎপাদন উপরিব্যয় কত? আচ্ছা খেয়াল করেন তো, রূপান্তর ব্যয় বের করে একটা সূত্র পড়াইছিলাম না আপনাকে? রূপান্তর ব্যয় বের করে সূত্র বলছিলাম কি? প্রত্যক্ষ সকল খরচ, তার মানে প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি প্লাস কারখানার ব্যয় বা উৎপাদন উপরিব্যয় করেছিলাম কি না? উৎপাদন উপরিব্যয়। এখন প্রশ্ন করতে পারেন স্যার উৎপাদন উপরিব্যয় বের করতে হবে সূত্র আমরা জানি, কি সূত্র জানি? যে কারখানা সংক্রান্ত সকল খরচ, পরোক্ষ সংক্রান্ত সকল খরচ, মেশিন বা যন্ত্রপাতির অপচয়। এই তিনটা উপাদান যোগ করে কি আপনি এখান থেকে উত্তর বের করতে পারবেন? এই জায়গা থেকে কি উত্তর বের করা যাবে? এই তিনটা যোগ করে পারা যাবে না। এই জন্য আমাদের বিকল্প রাস্তায় যেতে হচ্ছে। আর এখানে একটা ক্লু হচ্ছে রূপান্তর ব্যয় আমাকে কেন দিল? এই সূত্রটা ব্যবহার করার জন্য দিয়েছে। তাহলে এখানে দেখো তো, এই যে কাঁচামালের ব্যয়, কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয় আছে, তাহলে এটা ছাড়া বাদ বাকি সব এই পাশে নিয়ে আসতে হয়। সূত্র বসাই দিই, কাঁচামালের রূপান্তর ব্যয় কত আছে? 40,000 ইকুয়ালস টু প্রত্যক্ষ কাঁচামাল আছে 40,000 প্লাস প্রত্যক্ষ মজুরি আছে 32,000, তারপরে আছে কি আর উৎপাদন উপরিব্যয় তো আমি বের করব, প্লাস উৎপাদন উপরিব্যয়। তাহলে এখানে 40 আর 32 মিলে কত? এখানে কি কোনো ভুল হলো? কাঁচামাল 32, 40, 32, 72, 72 থেকে 40 গেলে 32 আসে উত্তর। ওকে, এইভাবে করলে হবে না। ও আমি একটা ভুল করছি। কি ভুল করছি? আমি সূত্রটা লিখতে ভুল করছি। আর রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামালের ব্যয় থাকার কথা, দেখেন তো, একটু দেখেন তো। রূপান্তর ব্যয় তো বারবার চিল্লায় বলছি, রূপান্তর ব্যয়ের মধ্যে কি আসবে না? রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামালের ব্যয় আসবে না। রূপান্তর ব্যয়ের মধ্যে কি আসবে না? কাঁচামালের ব্যয় আসবে না। আপনি একটু বলে দিতে পারতেন রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামালের ব্যয় থাকবে না, তাহলে কাঁচামালের ব্যয় না থেকে 40,000 থাকবে না। তো 40,000 যদি না থাকে তাহলে 32,000 এই পাশে চলে আসবে। তাহলে 40,000 থেকে 32,000 চলে গেলে থাকবে কত হাজার? 8,000। ঠিক আছে, ওকে। একটু জাস্ট চিন্তা করতে মনে হয় একটু দ্রুত করতে চাইছি তো, ওই জন্য বলতেছে রূপান্তরের মধ্যে কাঁচামালের ব্যয় থাকবে না। রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামালের ব্যয় থাকবে না। অফিস উপরিব্যয় কত? কারখানার উপরিব্যয় দেওয়া, কারখানার ব্যয় দেওয়া আছে 1,40,000 টাকা, বিক্রয় উপরিব্যয় দেওয়া আছে 1,10,000 টাকা, তারপরে মুনাফা দেওয়া আছে 40,000 টাকা, বিক্রয় দেওয়া আছে হচ্ছে 2 লাখ টাকা হলে অফিস উপরিব্যয় কত? অফিস ও প্রশাসনিক ব্যয় কত সেটা আসলে তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, উপস্থিতি দেখে কিন্তু আজকে বরাবরের মধ্যেই হতাশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে এই প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটু কি জটিল প্রক্রিয়া, যাতে হবে ম্যাথটা একটু বড়। আমরা একটু সময় পেলে এটা করব, কারণ এখানে একটু ব্যাকওয়ার্ড থেকে ক্যালকুলেশন করে আসতে হবে, পেছন থেকে ক্যালকুলেশন করে আসতে হবে। আগে আমাকে এখান থেকে মোট ব্যয় বের করতে হবে, মোট ব্যয় থেকে ধাপে ধাপে আমাকে ব্যয়গুলো বাদ দিয়ে তারপরে আমাকে এই অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে ফেরত আসতে হবে। আমার জন্য একটু একটু সময় লাগবে, আমরা একটু বাকি প্রশ্নগুলো সমাধান করে চলে আসি। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে, আমরা কি আর কন্টিনিউ করবো নাকি শেষ করে দেবো? অলরেডি 10:30 বেজে গেছে। আম্মু একটু আচ্ছা,
একটু সহজ করে চিন্তা করলে কি হয়, বলছে 100 একক পণ্যের উৎপাদন ব্যয় 2000 টাকা, 100 একক পণ্যের উৎপাদন ব্যয় 2000 টাকা, তাহলে একটি পণ্যের উৎপাদন ব্যয় কত? একটি পণ্যের উৎপাদন ব্যয় কত? 2000 কে কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা। তাহলে একটা শূন্য দুইটা শূন্য কাটা দিলে উত্তর কত? 20 টাকা। তাহলে এক একটা পণ্য উৎপাদন করতে আমার কত টাকা করে ব্যয় হয়েছে? 20 টাকা করে ব্যয় হয়েছে। একটা পণ্য উৎপাদন করতে কত টাকা করে ব্যয় হয়েছে? 20 টাকা করে ব্যয় হয়েছে। এখন প্রশ্ন করছে যে যদি এক একটা পণ্যের বিপরীতে আমি 20% করে মুনাফা করি, তাহলে একটা পণ্যের বিক্রয় মূল্য কত হবে? দেখেন এই যে 20 টাকা, এটা কিন্তু আমার ব্যয়, এই 20 টাকা কিন্তু আমার কি? ব্যয়। সো এখানে একটা টেকনিক আছে, টেকনিক হচ্ছে এই মুনাফার হারটা কিন্তু কার উপর দেওয়া? মুনাফার হারটা দেওয়া হচ্ছে বিক্রয়ের উপর। এই হচ্ছে একটা ঝামেলা। মুনাফা যদি উল্টা দেওয়া থাকে, এরকম যদি আমরা এখানে বলতো যে মুনাফার হারটা যদি বলতো ব্যয়ের উপর 20%, মানে ব্যয়ের 20%, তাহলে এই যে এটার 20%, তাহলে 10% 2 টাকা, 20% 4 টাকা, এই 4 টাকা বের করে 24 টাকা আমি বিক্রয় মূল্য বের করে দিতে পারতাম। কিন্তু এখানে ঝামেলা কি হয়েছে জানেন? ব্যয় দেওয়া আছে কিন্তু মুনাফার হারটা দেওয়া আছে বিক্রয়ের উপর। যদি এরকম উল্টা হয়, বোঝার চেষ্টা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যয় দেওয়া আছে কিন্তু মুনাফার হার দেওয়া আছে উল্টা, তখন আমাকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমি একটা সহজ টেকনিক শিখাই। যার উপর মুনাফার হার দেওয়া আছে, আপনি কি বুঝছেন কখন এই কাজটা করতে হবে? যার টাকা তার হার যদি দেওয়া থাকতো, যেমন টাকা ব্যয়ের হারও যদি থাকতো ব্যয়ের উপর, তাহলে এভাবে বের করে যোগ করে দিলে হইতো। কিন্তু ব্যয়ের টাকা আছে, একটা হার দেওয়া আছে উল্টা হার, তখন আমাকে এই প্রসেসে যেতে হবে। তাহলে কার উপর হার দেওয়া আছে বলুন তো? বিক্রয়ের উপর। তাহলে বিক্রয় ধরতে হবে 100, বিক্রয় ধরতে হবে কত? 100। বিক্রয়টাকে বিক্রয়ের উপর যেহেতু দেওয়া আছে, ব্যয় দেওয়া থাকলে ব্যয়ের উপর ধরতে হবে 100। তাহলে বিক্রয়টাকে 100 ধরে বিক্রয় থেকে আমাকে জাস্ট কি করতে হবে? বিক্রয়ের সাথে তো মুনাফা যোগ করা থাকে, তাহলে বিক্রয় থেকে আমি যদি মুনাফা বাদ দিই, মুনাফার আর কয় পার্সেন্ট? 20%। তাহলে 20% বাদ দিলে কত থাকে বলেন তো? এই 80। এই 80 হচ্ছে আপনার ব্যয়। এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। কি করতে হবে? এই টেকনিকে এই পর্যন্ত আপনাকে বের করে নিতে হবে, বের করে বাকি কাজটুকু করতে হবে। খেয়াল করেন, আমি আবার বলতেছি, টাকা যার হার যদি অন্যটা হয়, টাকা যার হার যদি অন্যটা হয়, আর একটু সময় লাগতো, এগুলো একবারে ডেপথ কোশ্চেন, অনেক ভিতরের কোশ্চেন। সো টাকা যার হার যদি ভিন্ন হয়, তখন আপনাকে কি করতে হবে? এইভাবে ধরে নিতে হবে। কিভাবে ধরবেন? যার উপর হার দেওয়া থাকে তাকে 100 ধরবেন, যার উপর হার দেওয়া থাকে তাকে কত ধরবেন? যার উপর হার দেওয়া থাকবে তাকে 100 ধরবেন, এবং বিক্রয় যদি মুনাফাটা যোগ করা থাকে, বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আপনি ব্যয় পেয়ে যাবেন। বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আপনি কি পেয়ে যাবেন? বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আপনি ব্যয় পেয়ে যাবেন। বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাবেন? ব্যয় পাবেন। ব্যাস, এতটুকু করে নিলেন আপনি। এখন আবার এমন হইতো যদি এখানে ব্যয় থাকতো, তাহলে ব্যয়কে ধরতাম আমি 100, ব্যয়কে কত ধরতাম? 100। তার সাথে কিন্তু এবার মুনাফা কি করতাম? মুনাফা কিন্তু 20 যোগ করতাম, যোগ করে পাইতাম 120, সেটা হতো বিক্রয় মূল্য। কারণ ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে, বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আপনি হচ্ছে ব্যয় পেয়ে যাবেন। ঠিক আছে? এবার আপনাকে কি বের করতে বলছে বলেন তো? মুনাফা। তাহলে আসলে মুনাফা বের করি, যেটা বের করতে বলে আমি সেটাই বের করতে পারবো। তাহলে মুনাফা ইকুয়ালস টু, মুনাফা ইকুয়ালস টু, দেখেন তো এখানে টাকা দেওয়া আছে কত? 20 টাকা, এটা বসান। মুনাফা ইকুয়ালস টু টাকা দেওয়া আছে কত? 20 টাকা, এটা বসান। বসানোর পরে এবার কি করেন? ইনটু দেন, ইনটু দিয়ে ভাগ চিহ্ন দেন, দিয়ে যার টাকা তার হার বসাবেন। এই হারটা, এই 20 টাকা টাকা ব্যয়, তাহলে ব্যয়ের হার কত বলেন তো? ব্যয়ের হার হচ্ছে 80, এখানে 80 বসান। যার টাকা তার হার, আর যেটা বের করবেন তার হার বসবে উপরে, তাহলে বের করবো মুনাফা। মুনাফার হার কত? 20। 20 বসবে কোথায়? উপরে। ঠিক আছে? তো এবার দেখেন তো ঘটনা আমরা ইজি হয়ে গেল। এই যে দেখেন মুনাফা কত বের হবে? 20 দিয়ে 80 এর কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 20 এর কাটলে হচ্ছে কত? 5 টাকা। 4 4 5 20, 4 5 20, তাহলে 5 টাকা হচ্ছে আমার এখানে। আর 5 টাকা যদি আমার মুনাফা হয়, আমার ব্যয় আছে হচ্ছে 20 টাকা, তাহলে 20 টাকা আর 5 টাকা মুনাফা করলে উত্তর হবে কত টাকা? 25 টাকা। উত্তর হবে কত টাকা? 25 টাকা। এই প্রসেসটা একটু বড় করে কেন করাইলাম? কারণ অনেক সময় কি হবে, বিক্রয়ের উপর মুনাফার হার দিয়ে আপনারা ব্যয় দিয়ে দিচ্ছে, মুনাফার হার দিচ্ছে বিক্রয়ের উপর, আবার ক্রয় দিয়ে দিবে, মানে বিক্রয়ের টাকা দিয়ে দিবে, মুনাফার হার দিবে ব্যয়ের উপর। যেমন আমি আরেকটা প্রশ্ন আপনাকে যদি একটু শিখাই, যেমন ধরেন একটু মনে হয় কঠিন লাগতে পারে অনেকের কাছে, আমরা এটা শেষ করে দিব ক্লাস। ওকে, যেমন ধরেন এখানে বললো বিক্রয় 1 লাখ টাকা এবং ব্যয়ের উপর মুনাফার হার, ব্যয়ের উপর মুনাফার হার 25% হলে, ব্যয়ের উপর মুনাফার হার 25% হলে
বিকৃত পণ্যের ব্যয় কত? অনেকভাবে এই প্রশ্নটা আপনার কাছে আসতে পারে। বিকৃত পণ্যের ব্যয় কত? আমরা এটা শেষ করে ক্লাস শেষ করব। বিকৃত পণ্যের ব্যয় কত? এখন দেখেন এই বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ। এখন আগের প্রশ্ন কিন্তু আমরা লাভই বের করছিলাম 5 টাকা, বের করে বিক্রয়ের সাথে যোগ করছি। তাহলে এখন বিক্রয় দেওয়া আছে কত? 1 লাখ টাকা, কিন্তু আমার মোট লাভ তো দেওয়া নাই। তো মোট লাভটা আমাকে এবার কি করতে হবে? বের করতে হবে। তাহলে একটু জিনিস খেয়াল করেন তো, টাকা দেওয়া আছে বিক্রয়ের, কিন্তু মুনাফার হার দেওয়া আছে কার? মুনাফার হার দেওয়া আছে ব্যয়ের উপর। তাহলে এই 25% দিয়ে আপনি 1 লাখকে গুণ করতে পারবেন? সরাসরি গুণ করতে পারবেন না। কখন গুণ করতে পারতেন? যদি বলতো বিক্রয় মূল্য 1 লাখ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার 25%, তাহলে 1 লাখ টাকার 25% 25,000, তাহলে মুনাফা, আর 1 লাখ টাকা থেকে 25% 25,000 বাদ দিলেই আমি বিক্রিত পণ্যের পেয়ে যেতাম 75,000 টাকা। কথা কি বুঝছেন কিনা? মানে যার টাকা তার হার দেওয়া থাকলে আপনি গুণ করলে মুনাফা পাবেন, কিন্তু যার টাকা যদি হারটা ভিন্ন হয় তখন গুণ করলে আর আপনি মুনাফা পাবেন না। তখন কি করতে হবে? তখন এই প্রসেসটা ফলো করতে হবে, এই নতুন প্রসেসে আসতে হবে। তাহলে এবার খেয়াল করেন তো, মুনাফার হারটা কার উপর দেওয়া? মুনাফার হারটা দেওয়া হচ্ছে ব্যয়ের উপর। তাহলে এবার ব্যয়কে কত ধরতে হবে? ব্যয়কে ধরতে হবে 100। তাহলে তার সাথে যোগ করতে হবে কি? তার সাথে যোগ করতে হবে মুনাফা। মুনাফা কত পার্সেন্ট? 25%। তাহলে এখানে উত্তর কত হবে? 125। এই 125 কি? 125 হচ্ছে বিক্রয়। 125 কি? বিক্রয়। তাহলে আমার বের করতে হবে কি? মুনাফা। বের করতে হবে কি? আর এটার কিন্তু শর্টকাট আছে, আমি শর্টকাটের দিকে যাচ্ছি না, কারণ আপনি শর্টকাটে সবসময় পারবেন না। ওকে, অনেক সময় কি হবে? মুনাফা দিয়ে দিবে, মুনাফা দিয়ে বিক্রয় বের করতে বললে, বিক্রয় দিয়ে মুনাফা বের করতে বললে, ব্যয় দিয়ে মুনাফা বের করতে বললে, এরকম অনেক কিছু বলতে পারে। তাহলে দেখেন তো, টাকা দেওয়া আছে একটা 1 লাখ বসানো। আমরা সূত্র কি শিখছি? যার টাকা তার হার দ্বারা ভাগ, যার টাকা তার হার দ্বারা ভাগ। তাহলে টাকা টাকা বিক্রয়, তাহলে বিক্রয় হার কত? 125। তাহলে নিচে হচ্ছে 125, ঠিক আছে? এবং যেটা বের করবো তার হার বসবে উপরে, তাহলে বের করবো কত? মুনাফা। তাহলে মুনাফার হার কত? 25। 25 দিয়ে 125 টা কাটলে কত হবে? 5 25 125। 5 দিয়ে 100 টা কাটলে হতো কত? 20। আর এখানে আছে 3টা শূন্য, আনসার কত হাজার? 20,000। তাহলে মুনাফা কত হাজার? 20,000। তাহলে এখানে কত বসাই দেন? 20,000 বসাই দেন। তাহলে 20,000 বসাই দিলে এখানে 1 লাখ থেকে 20,000 চলে গেলে উত্তর কত হবে? 1 লাখ থেকে 20,000 চলে গেলে উত্তর হবে 80,000 টাকা। কত হাজার টাকা? 80,000 টাকা, ঠিক আছে? এখন আবার অনেকে বলতে পারেন, ভাইয়া এই যে এই কাজটা আমি আরো সহজ ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? কারণ হচ্ছে আমরা বলছি যার টাকা তার হার যদি পাইতাম, গুণ করলে আমরা কি পাইতাম? মুনাফা পাইতাম। তাহলে এখানে ব্যয়ের উপর মুনাফার যদিও 25%, ব্যয়ের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে ব্যয় মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে? ওই শর্টকাট টেকনিক মনে আছে? বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার হবে 20%। কয় পার্সেন্ট? 20%। কাছাকাছি কোনটা? কাছাকাছি কোনটা? তাহলে যার টাকা তার হার যদি পাইছে, এবার গুণ করলে হবে। যার টাকা তার হার পাইছে গুণ করলে হবে। তাহলে 1 লাখ টাকার 20% কত? 20,000। তাহলে 20,000, 1 লাখ থেকে 20,000 গেলে মুনাফা যদি 20,000, বিক্রয় আমার 1 লাখ, 1 লাখ থেকে 20,000 গেলে বিক্রিত পণ্যের ব্যয় কত হাজার? 80,000। এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে কি? শর্টকাট। সো আমরা যেটা মূলত অঙ্ক থেকে শিখছিলাম, এটা হচ্ছে এই শর্টকাটটা, ঠিক আছে? তো আমি এটা আরেকটু সময় পেলে আমি হয়তো আরো ভালোভাবে আপনাকে বুঝাইতে পারতাম। সো এখানে যেটা ছিল, বিক্রয় মূল্যের উপর মুনাফার 25% হলে, বিক্রয় মূল্যের উপর মুনাফার যদি 25%, তাহলে ব্যয়ের উপর মুনাফার কত? সরি, বিক্রয় মূল্যের উপর মুনাফার 25% হলে ব্যয়ের উপর মুনাফার কত? ব্যয়ের উপর মুনাফার হবে 25%। কয় পার্সেন্ট হবে? 25%। কত পার্সেন্ট হবে? 25%। তাহলে এই যে ব্যয় বের হয়েছিল আমার, এই ব্যয়ের 25% করলেই হবে। তাহলে 20 টাকার 25% কত হবে? 5 টাকা। ওই 5 টাকা, 20 টাকা, 5 টাকা মিলে 25 টাকা। শর্টকাট। এটা হচ্ছে কি? শর্টকাট, ঠিক আছে? আপনাকে আসেন না চলে গেছেন? এই জায়গায় এসে মনে একটু মাথার উপর দিয়ে গেছে সবার। আর ক্লাসও অনেক অনেক সময় হয়ে গেছে, আসলে তখন ধৈর্য ধরে রাখাটাও কঠিন হয়ে যাবে। আমি এক কাজ করব, এই টাইপের প্রশ্নগুলোর উপরে আমরা আরেকটা ক্লাস করব, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলোর উপরে আমরা আরেকটা ক্লাস করব, কারণ হচ্ছে এই জায়গায় এসে হয়তো অনেকের একটু ধৈর্য হারা হয়ে যাওয়ার কথা, একটু কঠিন লাগতে পারে, হ্যাঁ? কারণ এই জায়গাটা আমি দুইটা মানে একটু শর্টকাট সময়ে দুইটা পদ্ধতি দেখানোর চেষ্টা করছি, একটা শর্টকাট আর একটা হচ্ছে একটু বড় পদ্ধতিতে। তো আমরা এটার উপর নেক্সট ক্লাসটা করব। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু লিখব, ইম্পর্টেন্ট এমসিকিউ লিখব। আজকের ক্লাস স্লাইডগুলো বানাইতে মাহি হেল্প করছে। শেষের 5টা প্রশ্ন সহ আরো এরকম 10-15টা প্রশ্ন নিয়ে আমরা নেক্সট লেকচারটা করব। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। যা শিখেছে এতটুকুর মধ্যে থাকেন, মাথা গরম করেন না। আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ এই ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দিব। এই জিনিসটা দরকার পড়ে আমি আবার নতুন করে শিখাবো। অনেকক্ষণ ধরে ক্লাস করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।